আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম রেশমা। রেশমার বয়স কত? 34 বছর বয়স। জি রেশমা, শুরু করেন এখন, একেবারে যেখান থেকে বলার আছে যেভাবে বলতে চান আপনি। শুরুটা করি হচ্ছে আমরা 5 বোন, আমার কোনো ভাই নাই, আর আমি হচ্ছি 3 নাম্বার। আচ্ছা। আর আমার বড় 2জন আর আমার ছোট 2জন। আমার আব্বু ছোটবেলা থেকে দেখতাম যে কখনো বাড়িতে আমি তাকে পাই নাই, আমি তাকে দেখি নাই, কিন্তু বাসায় থাকতো না। পরবর্তীতে আমি জানতাম যে আমার আব্বু মানে মুদি দোকান, মানে মুদির ব্যবসা আছে আমাদের। আচ্ছা। কিন্তু আসলে সেটা না। পরে এটা আমি জানতে পারছি আরো অনেক বড় যখন হয়ে গেছি, তখন জানতে পারছি যে আসলে আমার আব্বুর মানে কোথায় দোকান ছিল বা কি মানে কি করতো, ব্যবসা কি করতো সেটা। তো যাই হোক, তখন আমি এতটুকু বুঝি যে ওইটা বন্ধ হয়ে গেছে, ওই ব্যবসা যখন বন্ধ হয়ে গেছে তখন আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আচ্ছা। আর তার আগে ছোটবেলা থেকে একটু দোষী ছিলাম আমি, মানুষের সাথে ঝগড়াঝাটি এগুলা খুব বেশি করতাম, এগুলোর প্রতি ইন্টারেস্ট খুব বেশি ছিল আমার। তো কেউ কিছু বললে তো তাকে তখন রাস্তার মধ্যে মার দিতাম, দিয়ে চলে আসতাম। আচ্ছা। মারধর করে চলে আসতাম। পরে বলতো যে তোর আব্বুর কাছে বিচার দেবো। পরে বলতাম যে আমার আব্বুকে তো আমি নিজেই দেখি না সকালে ঘুম থেকে উঠে, তো তোরা কিভাবে দেখবি আর তোরা কিভাবে বিচার দিবি? আর আমার আব্বু যদি আমার কোনো কিছু বলে তাহলে এরপরে আরো মার খাবে, এই কথা বলে টলে চলে আসতাম। তো এইভাবে লাইফটা কাটে। তো ছোটবেলা থেকে আমার ফ্যামিলির মানুষ, আমি যে একটু দোষী, একটু রাস্তার মধ্যে খেলাধুলা করতাম বিধায় হয়তো বা জানি না কি কারণে আমার প্রতি মানে বিশ্বাস আস্থাটা হয়তো ওরকম ছিল না। মানে কার? ফ্যামিলি মেম্বারদের বলতে কি আমার মার বিশেষ করে ওরকম এটা ছিল না। তো ছোটবেলা আমাদের সম্পর্কে, মানে আমার ফুফাতো বোনের আপনার ননাসের ছেলে, তো সম্পর্কে আমার মামা হয়। তো উনাকে নিয়ে উনি আমাদের সাথে খেলতো ওই সময়টাতে, যে ছোট ছোট পোলাপান আছে না 7-8 বছরের, আমার থেকে বয়সে যারা বড়, তো ওরা হচ্ছে তাকে নিয়ে আমাকে অনেক কিছু বলতো, আর দেয়ালের মধ্যেও লিখে দিছিল যে তার নামের সাথে আমার নাম অ্যাড করা বা অনেক কিছু। বয়স কত? আমার বয়স তখন কত হবে, 5-6। আপনাকে নিয়ে ওনার নাম জড়িয়ে দিয়ে প্লাস দিয়ে লিখতো দেয়ালের মধ্যে। লিখতো। তো আমার মা কোনো কিছু চিন্তা ভাবনা না করে না আমাকে অনেক মারছিল। এই জিনিসগুলি আমার খুব মনে আছে যে আমাকে অনেক মারছিল, আমার হাতের মধ্যে অনেক মারছিল। পরে আমি বলছি যে আমি তো জানি না এগুলি কে লিখছে বা এগুলি কিভাবে কে লিখছে সেটা তো জানি না। পরে যখন জানতে পারছে তখন কে লিখছে বা কি আসে বিষয়, আগে আমাকে মারছে, তারপরে এটা যাচাই করতে গেছে যে আসলে কে বলছে বা কে লিখছে। পরে যখন যাচাই করতে গেছে, তো যাচাই করার পরে ওদের ফ্যামিলি থেকে বিচার টিচার দিছে, বিচার করছে। পরে ওই ভাড়াটিয়ার ওইখান থেকে চলে গেছে। তো এরপর থেকে তার সাথে আমি আর যখন আস্তে আস্তে বড় হতে থাকি, তো আমার ওই মামার সাথে আমার কোনো রকমের কোনো কথাবার্তা বা কোনো কিছু হয় না। সে আসলে আমি শরমাইতাম বা আমার কথা বলতে ভালো লাগতো না। আর ছেলেদের সাথে এমনিতেও পরে কথা বলো, যে মাইর খাওয়ার পরে কথা বলা বন্ধ করে দিছিলাম, যে বলবো না, কারণ ওদের জন্য মাইর খাইতে হয় এই কারণে। তো এগুলো বন্ধ করে দেওয়ার পরে আস্তে আস্তে যখন বড় হই, তখন মনে হয় যে আপনার ক্লাস 6-এ পড়ি, এইরকম একটা সময়ে তো আমারও উঠতি বয়স, আর হচ্ছে সেও মোটামুটি বড় হয়ে গেছে আমার ওই মামা। তো উনি আমাকে পছন্দ করতো। তো আমি ওই সময়েও আমি জানি না যে আসলে পছন্দটা কি জিনিস বা এগুলি সম্পর্কে আমার কোনো নলেজই ছিল না। পরে একদিন ওনাকে আবার আমার এলাকারই আমার আন্টি, তারপর হচ্ছে আমার যারা তো বোন ছোটটা আছে, ও আবার অনেক পছন্দ করতো। তো সম্পর্কে মামা হইতো কিন্তু তারপরও পছন্দ করতো। পরে একদিন উনি আমাকে একটা ফুল দিছে,
তো আমাকে ফুলটা দেওয়ার আগে উনি বলছিল যে আমার বোন বা আমার আন্টি বলছিল যে মামা এই ফুলটা কার জন্য আনছেন, বলছে আমি যাকে ভালোবাসি এই ফুলটা যার হাতে দেখবা মনে করবা যে আমি তাকেই ভালোবাসি আর তার জন্যই আনছি। তো এগুলা বলার পরে ওরা মানে দেখতেছে যে আসলে কাকে দিবে ফুলটা, কার জন্য আনছে। পরে ফুলটা আমার হাতে দেখছে, দেখার পর ওনারা বলছে যে আল্লাহ এত ছোট মেয়ের লাস্টে দিয়া মানে পছন্দ করার মতো আর কাউকে পাইলো না, এত ছোট একটা মেয়েকে। পরে আমার মেজো আপু পরে আমাকে বলতেছে এই ফুলটা কার কাছ থেকে নিয়েছে, আমি বলছে যে মামা দিছে। পরে বলতেছে ওর ফুলটা ওকে ফেরত দিয়ে দাও, কারণ যেহেতু আমার বোনের বান্ধবী ওরা ছিল তো ওরা তো সবই জানে। বলছে যে ফুলটা ফেরত দিয়ে দাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি গোলাপটা ফেরত দিয়ে দিছি। পরে আমি বলছি যে নেন আপনার গোলাপ, আপনার কাছে দিয়ে দিলাম, আমার এই ফুলের দরকার নেই। আমার আপু বলছে এটা ফেরত দিয়ে দিতে, ফেরত দিয়ে দিয়েছি। তো তারপরে উনি অনেক কষ্ট পাইছে। তখন আমি জানি না যে আসলে ভালোবাসা কি। পরে বলতেছে যে তুমি ফুলটা ফেরত দিয়ে দিলা। আমি বলছি যে হ্যাঁ, এটা রাইখে আমি কি করবো, এটার এই তো আপনি যার জন্য আনছেন তাকে দেন। পরে যাক এগুলি সব চলে গেছে। তো এইভাবেই আর কি আমার সময়গুলি কাটছে। এরপরে যখন আস্তে আস্তে ক্লাস 7-এ উঠি তখনও বান্ধবীরা দেখতাম কানা ঘুষা করতো, ভালোবাসা সম্পর্কে কথা টথা বলতো, আমাকে জিজ্ঞেস করতো কি রে লাইফে এমন কোনো কিছু এখনো হয় না, যে আসলে না আর এগুলা কি জিনিস, একজন আরেকজনকে মানে কি এটা ভালোবাসাটাই কি জিনিস, এই জিনিসটা তো আমি আসলে জানি না। পরে রাস্তা দিয়ে যাওয়া আসার সময় অনেকেই বিরক্ত করতো এলাকার, আর ওদের বাড়ি পর্যন্ত গিয়ে আমি বিচারও দিয়ে আসতাম যে আমাকে রাস্তার মধ্যে কিছু বললে। পরে গিয়ে তাদেরকে বিচার দিয়ে আসতাম, যাই যে যাইতেছি আপনার বাড়িতে গিয়ে বিচার দিয়ে আসতে। একদিন আপনার যে শুক্রবার হলে তো আগে যে বাংলা টেলিভিশনে ভিটিভিতে আপনার ছবি দেখাইতো আগে, তো এই ছবিগুলি পুরো মানুষ ভরে যাইতো ঘরে ছবি দেখার জন্যে ওই সময়। তো আপনার এই যে আমরাও দেখতাম ছোটবেলায় এগুলা দেখার জন্য প্রায় পাগলই ছিলাম। পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ছেলে আমাকে আমি দৌড়াইতেছি মানে অ্যাড দিতেছে, তো দৌড়াইয়া দোকানে যাচ্ছি, দোকান থেকে বাসায় আসবো। পরে এইভাবে হাতি করে আমাকে ধরে রাখছে, পরে এইভাবে আটকায় রাখছে রাস্তা। পরে আমি বলছি যে আপনি রাস্তা আটকাইছেন কেন, এইভাবে দৌড়াইতেছো কে, তুমি তো পড়ে যাইবা, গা ব্যথা পাইবা। পরে আমি ওনাকে বলে দিয়ে আসছি যে আমি ব্যথা পাইলে আপনার কি, একটা জুতা দিয়ে একটা বাড়ি দিম, এই কথা বলে দিয়ে তারপরে আসছি। পরে উনি সাথে সাথে এসে আবার আমার আব্বুর কাছে বিচার দিছে যে দেখেন কাকা ওরে আমি কিছু বলি নাই, ছোট বোন হিসেবে একটু আদর করি, এই কারণে ও হচ্ছে আমাকে দেখেন রাস্তার ভিতরে এতগুলি মানুষের সামনে এই কথা বলে দিয়ে আসছে। পরে আব্বু বলতেছে মানুষের সাথে এইভাবে খারাপ ব্যবহার করে কেউ রাস্তাঘাটে, ওরা বড় না তুমি ছোট না, তাই ডাক দিছে রে কি কে রাস্তার মধ্যে এইভাবে হাতি করে দাঁড়ায় থাকবো, আর যদি হেয়ার শরীরের সাথে আমার ধাক্কাটাই লাগতো তখন কি। তো পরে বলতেছে আর এইভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। পরে বলছি যে আচ্ছা ঠিক আছে করবো না। পরে এগুলা বলে আবার চলে আসছি। তো যখন ক্লাস 7-এ তখন একটা ছেলে আমাকে পছন্দ করতো আমার এলাকারই, আর ও আমাকে পছন্দ করতো কি ওর অনেকের সাথে রিলেশন ছিল, মানে আমাদের বাড়ির পাশের বাড়ির অনেকের সাথে রিলেশন ছিল, আর এগুলি আমি পিয়নগিরি করছি। এইসব সম্পর্কে আমি পিয়নগিরি করছি, আমাকে দিয়েই করাইছে, এটা গিফট আইনা দিত তাদেরকে, আমাকেই দেখাইতো এগুলি। তো আমি বলতাম যে এটা না ওইটা, আবার ওর আন্টির কাছেই পড়তাম, মানে প্রাইভেট পড়তাম তো আন্টির কাছেই পড়তাম, তো একসাথেই পড়তাম মাঝে মধ্যে, আবার কোনো সময় বেচ সময় আলাদাও ছিল। তো ওইগুলি করার সময় আপনার হচ্ছে ওই আস্তে আস্তে মানে যখন এই এত কিছু করছে বা এত কিছু, তখন আস্তে আস্তে এই জিনিসগুলি সামনে আসছে যে আসলে ভালোবাসা কি। তখন বুঝতে পারছি, যেহেতু পিয়নগিরি করতেছি, একজনের চিঠি আদান প্রদান করতেছি, তার মানে তো একটু নলেজ হয়েছে তখন। পরবর্তীতে এগুলি করতে করতে পরে একদিন ওর বন্ধুরাই বলতেছে যে তুই কি দূরের এই করতেছ, তোর সামনেই তো আছে মেয়ে, তো তাকে পছন্দ না করে সিলেকশন না করে এত দূরে গিয়ে সম্পর্ক করার কি দরকার। পরে বলতেছে যে কাছে কে, কয়ে যে ওরে দেখোস না
ওকে দেখতে শুনতে কম। পরে বলতেছে ও যে দোষী, ওর যে ডাইনি, রাস্তাঘাটে কি নাকি কয়ে বয়, এটা কি কোনো গ্যারান্টি আছে? ওর তো কোনো বিশ্বাস নাই। কয়টা আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবো দেখবি। পরে একদিন আমাকে প্রপোজ করে, করছে। পরে আপনার বয়স কত তখন আপনাকে যখন প্রপোজ করেছে? আমার বয়স, আমি তখন ক্লাস 7-এ পড়ি আর কি। অ্যাকচুয়ালি বয়সটা হয়তো কত হবে, 15-16 হবে এইরকম। পরে আমাকে বলতেছে, পরে আমি বলছি যে এইগুলা কি? পরে বলতেছে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। উনি সম্পর্কে কি হতো আপনার জানি? ও হচ্ছে আমার সম্পর্কে আমার মানে পার্শ্ববর্তী ঘরে, মানে আমাদের বাড়ির আগে ওদের বাড়ি। তারপরে কিন্তু সম্পর্কে কি হয়? ভাই। মানে কেমন ধরনের ভাই? এমনি এলাকার ভাই। হ্যাঁ, এমনি রক্তের কোনো কিছু না আর কি। ওকে। তো পরে বলতেছে আমি তোমাকে পছন্দ করি। পরে আমি বললাম যে এটা কেমন কথা, তুমি কয়জনের সাথে রিলেশন করো এগুলি সব আমি জানি, আর আমার বান্ধবীও তোমাকে পছন্দ করে সেটাও আমি জানি, এই সব কিছু আদান প্রদান আমিই করছি, তারপরে তুমি আবার এই কথা কেমনে বলো? পরে বলতেছে আমি জানি না এত কিছু, আমি তোমাকে পছন্দ করি। বলছে এটা কখনোই সম্ভব না, আমি সারা জীবন ভাই হিসেবে দেখে আসছি, আর আমি ভাই হিসেবেই দেখব, এখানে আমার অন্য কোনো কিছু হবে না। পরে বলতেছে যে যদি আমার ফ্যামিলি তোমাকে বলে তাহলে কি তুমি রাজি হবা? পরে আমি বলছি যে না, এগুলা হচ্ছে পরের সাবজেক্ট, এই সব বিষয় নিয়ে এখন আর আমার কোনো মাথা ব্যথা নাই, মানে এখন আমি এগুলি নিয়ে ভাবতেছি না। তখন ওইখান ছোটবেলার ওই দোষীপনা থেকে তখনকার যে সময়টা আমার, যখন ক্লাস 6-এ বা 7-এ পড়ি, তখন যে আপনার নাচ গান টান এগুলি নিয়েই থাকতাম বেশি। তো খুব ভালো নাচতেও পারতাম, অনুষ্ঠানও করতাম বাড়িতে। তো ওগুলির প্রতি মানে মনোযোগটা একটু বেশিই ছিল, এই উগ্র এইসবের প্রতি না। পরে আমি তাকে বলছি, পরে আমার মেজো আপুকে আবার ও বলছে এই কথা যে এরকম আমার বাড়ি থেকেই তাহলে আমার মা বিয়ের প্রস্তাব দেবে। পরে আমার মেজো আপু বলছে যে না, শুধু একজনের চাওয়াতে তো হবে না, চাইতে হবে দুইজনকেই। ও যদি রাজি থাকে আমি ওর সাথে কথা বলবো, যদি ও রাজি থাকে তাহলেই তো হবে, আর যদি রাজি না থাকে তাহলে তো হবে না। এ কথা বলার পরে সে মানে আমার পিছনে মানুষ লাগায় রাখছে। আমি যখন যেখানে যাই, আমি কার সাথে কথা বলতেছি, কি করতেছি না করতেছি, ও সব ফলো রাখতেছে। ইভেন আমার দূর সম্পর্কেরই এক ভাই হয়, মানে বয়সে আমার বড়ই হবে, তবে তুই তো কারি করি আর কি, এইরকমই। ওর সাথে কথা বলতে দেখা ওকে নিয়ে গেছে, মানে আমার সাথে যাকেই কথা বলতে দেখবে ও তাকেই মারবে। ওর ধরনটা ছিল এইরকম। ওর বয়স কেমন ছিল? ওর বয়স, ও আমার চাইতে বড়, মানে আমার মেজো অপুর এজ আর ওর এজ সমান। আপনার চেয়ে কতটুকু বড়? আমার চাইতে প্রায় 5-6 বছরের বড় হবে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। পরে ভাবলাম যে না, ও তো যাকে না তাকেই ধরে মারবে, যদি আমার সাথে কথা বলে তাহলে তো এটা ওর ফ্যামিলিরে জানাইতে হয় বা বিচার দিতে হয়, কারণ জিনিসটা তো গাড়াই যেতেছে এভাবে লুকায় রাখতে রাখতে। পরে এই ব্যাপারে এর আগে কি করছে, আমার আম্মুকে ওই যে যখন চিঠি আদান প্রদান করে দিতাম, যখন পিয়নগিরি করতাম, তখন আমার আম্মুকে ওর আম্মু ডেকে বলছে, মানে ওই যে আমার ওই ভাই, ওর আম্মু ডেকে বলছে এরকম তোমার মেয়ে আমার ছেলের সাথে সম্পর্ক করে, এটা সেটা। ঢাকায় নিছে আমার মাকে আর আমার বড় বোনকে। ঢাকায় নেওয়ার পরে ওদেরকে অনেক কিছু বলছে, ওই মহিলা আবার অনেক পাজি খারাপ। পরে অনেক কিছু বলছে। পরে আমার মা বলছে, আমার মা ওইখানে কিছু বলে নাই, শুধু এতটুকু বলে আসছে যে মেয়ে মানুষ, আমি জিজ্ঞেস করে নেই, করলে করতেও পারে, আমি এত গ্যারান্টি দেই না, কারণ মেয়ে তো, আর এখনকার বয়স হচ্ছে উঠতি বয়স, করলে করতেও পারে। তো এই কথা বইলে আইসা আমাকে আর ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস না করে তখন বলতেছে আমার বড় আপু আর আমার মা এটা মানে নিজেরাই বলা বলি করতেছে, আর আমার বড় আপু বলতেছে দেখো তোমার মেয়ে জানে কোন সময় কোন আকাম করে বসে, মানে এই যে এই কথাটা শুনে। তো এই কথাটা আমি শুনছি, আমার খুব খারাপ লাগছে যে আদৌ আমাকে তো জিজ্ঞেস করতে পারতো, আর আমি তো মিথ্যা বলবো না যে ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে, এটা তো না।
তো আমাকে কিছু জিজ্ঞেস না করেই আমার ওপরে এত বড় একটা কথা বলে দিছে। এই কথাটা আমার খুব খারাপ লাগছে, আমার অনেক কষ্ট লাগছে তখন, যে আমার ফ্যামিলির মানুষেরই আমার প্রতি বিশ্বাস নাই। পরে এটা করার পরে আমাকে আর তো কিছুই জিজ্ঞেস করে নাই। পরে ওর ফ্যামিলিকে আমি বিচার দিছি। আমার মা গেছে, আমার মেজো আপু গেছে, আমি গেছি, গিয়ে বিচার দিছি যে এরকম এরকম এই কারণে ও আমাকে পছন্দ করে বলছে, তো এই কারণে হচ্ছে গিয়ে ও আবার পুকুরে গোসল করতেছে তখন, যে হ্যারে মারবো হ্যারে ধরবো, মানে আমার সাথে কাউকে কথা বলতে দেখলে ও তাকে মারধর করবে, এরকম একটা ওয়ার্নিং সে আমাকে দিয়ে দিছে অলরেডি। পরে বলতেছে পরে দিছে যে ও নাকি আমাকে পছন্দ করে এটার জন্য। পরে দিছে যদি আমার পোলায় পছন্দ করে থাকে তাইলে সমস্যা কি, আমি আনমো, এই মেয়ের এই বউ করে আনমো, কারণ মাইয়া কানাও না, লুলাও না, ল্যাংরাও না। আমার পোলায় যদি পছন্দ করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমি এই মেয়ের এই বউ করে আনবো। পরে আমার মেজো বাবার কই দিছে, আম্মা এক হাতে তো আর তালি বাজে না, কারণ ও পছন্দ করে, এখন ও যদি পছন্দ না করে তাহলে তো আর এই জায়গা তৈতো না। কয় এটাও কথা। পরে আমার জিজ্ঞেসে যে তাহলে তুই কি কস? পরে আমি কইছি না আম্মা, আমি ওরে ভাই হিসেবে দেখে আসছি, ওই আমার ভাই, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক কোনো সময় হইব না। পরে এই কথা বলার পরে ওর মা ওরে রাইকা বলতেছে যে এরকম এরকম তোমার নামে বিচার আসছে, তুমি কি করছো, আর যেটা বলছো ওটা কি সত্যি নাকি? এখন ও তো চায় না, তো তোমার চাইয়া তো কোনো লাভ নেই। পরে ছোট বোন, আমার ছোট 5 নম্বর বোন যেটা, ওইটাকে নিয়ে হচ্ছে আমি ইয়েতে গেছি, স্কুলে গেছি, তখন ওইখানে আমাকে আটকাইছে, প্রাইমারি স্কুলে পড়তে নিয়ে যাই, তো ওইখানে আমাকে আটকে দিয়ে বলতেছে যে তুমি, আমার মা তো বলছিল বিয়ের প্রস্তাব দিছিল, তুমি না করে দিছো কেন? আমি বলছি যে আমি না করবো না, আমি তো পছন্দ করি না। আপনি তখন প্রাইমারি স্কুলে? না, আমার ছোট বোন, আমি তো ক্লাস 7-এ পড়ি। তারপরে ও আমাকে আটকে সেখানে বলতেছে যে তোমারই তো আমার বাড়ি থেকে প্রস্তাব দিছেই, তুমি না করে দিছো কেন? পরে আমি বলছি যে আমি ভালোবাসি না, সেই কারণে আমি না করে দিছি। কারণ এই সমস্ত লাইনে আমি, আপনি বলছেন? হ্যাঁ, এই সমস্ত লাইনে আমি এখনো যাই নাই, আর কোনো না কোনো দিন তো কারোর সাথে সম্পর্ক করবাই। আমি বলছি যে যদি কখনো আমার মনের ভিতরে এই জিনিস আসে তাহলে হয়তো বা করবো না কেন, করতেও পারি, কিন্তু এখন তো নাই, এখন তো আর আমি এইসব কিছু নিয়ে ভাবতেছি না। পরে বলতেছে তুমি কাজটা ভালো করো নাই, তুমি না করে দিছো, আমার ফ্যামিলি গেছে। ও কিছু করতো, ছেলেটা কিছু করতো ওই সময়টাতে? না, ওই সময়ও কিছু করতো না, পেশায় কিছুই করতো না, শুধু ওই যে গিটার টিটার এগুলি নিয়ে পড়ে থাকতো আর কি, যখন যা মন চাইতো তখন তাই করতো। ঠিক আছে, এইরকম। তো পরে এই কথা বলার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, এই কাজটা তুমি ভালো করো নাই। পরে এটা বইলা আমাকে এটা বলে দিল, পরে আমি বাসায় চলে আসছি। ওই দিন রাত্রেবেলা ওর মা ওকে শাসাইছেই না কি করছে জানি না, ও নাকি আপনার বিষ খাইছে। ওকে, বিষ খাইছে, তো এগুলো আমি কিছুই জানি না। বিষ খাইছে, বিষ খাওয়ার পরে নাকি রাত্রে 2টা বাজে ওকে নিয়ে হসপিটালে গেছে, ও আশটাশ করায় নিয়ে আসছে। আচ্ছা। তো ওই যে না করে দিছি, তার ছেলে এই কাজ করছে, এটাই হচ্ছে তার মানে আমার দোষ। আর হচ্ছে এটা নিয়েই উনি অকথ্য ভাষায় মানে গালাগালি, মুখে যা আসছে তাই বলছে, ইভেন আমার বোনদেরকে, আমাদেরকে, মানে আমাকে, আমার ফ্যামিলিকে যা ইচ্ছা তাই বলছে। তো অনেক বছর এটা নিয়ে ওনাদের সাথে এমন কোনো কথা বলি নাই, কোনো কিছু বলি টলি নাই, কোনো সম্পর্ক ওরকম আর ছিল না। পরে এটা চলে আসছি। তো আপনার হচ্ছে যখন আমি ক্লাস 8-এ উঠি, তখন যে আন্টির কাছে আমি পড়তাম, ওই আন্টিরই আপনার বিয়াই হয় আর কি, বিয়াই হয় সম্পর্কে। তো সে হচ্ছে আপনার পেশায় হচ্ছে একজন গিটারিস্ট। ওকে। হ্যাঁ, তার বড় বড়, যেহেতু ব্যান্ডের সাথে জড়িত, তার এমন চুল ছিল অনেক বড় বড়। তো তাকে সে আর কি ইটি করতো, গান টান করতো, অত আসতো, কথা টথা বলতো। পরে একদিন তার ইয়ের জন্যে আমাকে একটু বলছিল যে এরকম এরকম, আমি ক্লাস 8-এ থেকে তখন ক্লাস 9-এ উঠছি আমি। আর ও যে মেয়েকে পছন্দ করে সেই মেয়ে ক্লাস 10-এ পড়ে, মানে আমার এক ক্লাস সিনিয়র সে। তো তখন হচ্ছে আপনার 9 আর ক্লাস 10
এই 9-এর একজন আর পরীক্ষার হলে আর 10-এর একজন বসায়। আচ্ছা, তো আমি ক্লাস 9-এ, ও ক্লাস 10-এ। তো এইভাবেই করতে করতে আপনার হচ্ছে পরে বলতেছে যে এরকম আমার ওই আন্টি যার কাছে আমি পড়ি, প্রাইভেট পড়ি, সে আন্টি বলতেছে এরকম এরকম তোদেরকে একটা কাজ দেবো। পরে বলছি আন্টি কী কাজ দেবেন? বলতেছে যে এরকম এরকম ও তো একটা মেয়েকে পছন্দ করে, আর মেয়েটা হচ্ছে তোদেরই ক্লাসের, একসাথে মনে হয় পরীক্ষা দিবে, ক্লাস 10-এ পড়ে। নাম টাম সব বললো, মেয়ের বিবরণ দিয়ে দিল। পরে বলতেছি যে কোন শাখার কথাও বলে দিল। বলার পরে বলতেছে যে ওই মেয়েটাকে দেখবি, যে আসলে মেয়েটা দেখতে কেমন। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে। তো পরীক্ষার হলে আমি আর আমার বান্ধবী দুইজনই, মানে আমার সিট সামনে আর আমার বান্ধবীর সিট হচ্ছে পিছনে। আর আমার বান্ধবীর সামনে হচ্ছে গিয়ে আবার ওই মেয়েটা বসা, মানে ওর সিট আর আমার বান্ধবীর সিট একসাথেই পড়ছে। ও ক্লাস 10-এ আর আমার বান্ধবী 9-এ। তো আমরা দেখছি, এখন আমার বান্ধবী ওকে দেখা তাকাই আছে, মানে মেয়েটা খুবই সুন্দর, অনেক সুন্দর দেখতে। পরে দেখা তাকাই আছে। আমি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া বাদ দিয়ে ওর দিকে তাকায় থাকলে স্যারে তোমার খাতাটা লয়ে যাবো। পরে চুপ করে রয়েছে, অনেক সুন্দর তো, দেখতেই মন চায়। পরে আমি কি এমনি তাকায় থাকো না। পরে সত্যি সত্যি স্যার আইসা ওর খাতাটা নিয়ে গেছে, কারণ দেখছি যে ঘাড় ঘুরাই রাখছে ওই পাশে, মনে করছে যে ওটা দেখা লিখতেছে। পরে যখন স্যার দেখলো যে না ও ক্লাস 9-এ পড়ে, ও ক্লাস 10-এ পড়ে, পরে বলতেছে আবার খাতাটা দিয়ে দিছে, ওরে আবার কিছুক্ষণ পানিশমেন্টও দিছে। তো আমি বলছি, পরে আন্টির আমি বললাম যে আন্টি দেখছি মেয়েটা অনেক সুন্দর। পরে বলতেছে আর ওই সময়ে আপনার হচ্ছে আমাদের স্কুলে একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল। তারপরে ওই যে ছেলেটার জন্য যে কথা বলতে করছিলাম, পরে ওই ছেলেটাকে আবার আমার ভালো লাগছে। যে ছেলেটা আপনার পিছনে ঘুরতো? না, তাহলে ওই যে কনসার্ট করে আমার আন্টির, যে ছেলেটা আপনার জন্য বিষ খাইলো, ওর কি অবস্থা? ওর অবস্থা ওর মতো। বিষ খাওয়ার পর আপনার সঙ্গে যোগাযোগ নাই? না, আমার সঙ্গে যোগাযোগ নাই। কি ওই যে অকথ্য ভাষায় তার ফ্যামিলি গালাগালি করছে, এরপরে তো একটা দূরত্ব এমনিতেই তৈরি হয়ে গেছে। আচ্ছা। পরে গিয়ে ওই ছেলেটাকে, পরে আমি যার সাথে লাইফে জড়াইছি সে হচ্ছে, ওর সাথে আপনি জড়ালেন কিভাবে? মানে যার সাথে আপনি লাইফে জড়ালেন, মানে এই যে এটাই, মানে ওই যে পরীক্ষা দিতে গেছে না, তো ওই থেকে পরে আমাকে বলছিল যে কনসার্টে হবে, তো ওই মেয়েটার কে বলতে যে ওই ছেলেটা ওই মেয়েটাকে পছন্দ করে। পরে আন্টি আর আমাকে এটা শিখাই দিছে। পরে আমি বলছি যে এরকম এরকম, ওই মেয়েটাকে গিয়েই বলছি যে আপু আপনার নাম কি এটা? পরে বলতেছে হ্যাঁ। পরে আমি বলছি আপনি ওনাকে চিনেন? পরে বলতেছে হ্যাঁ চিনি। পরে আমি বলছি যে উনি তো আপনাকে অনেক পছন্দ করে, আমাকে বলতে বলছে। পরে ওই মেয়েটা বলতেছে যে ওনাকে গিয়ে বইলো আপু যে ও আমার পায়ের স্যান্ডেলেরও যোগ্য না। আপনাকে রিপ্লাই দিছে? হ্যাঁ, আমাকে। পরে আন্টিরা আমাকে বলতেছে যে জিজ্ঞেস বলছিলাম। পরে আমি বলছি যে হ্যাঁ বলছি। আসলে কি ছেলেটা পছন্দ করতো? হ্যাঁ, আসলে অনেক পছন্দ করতো। এটা কি ছেলেটা আপনাকে বলছে? হ্যাঁ, এটা আন্টি সবার কাছেই বলছে। আপনি তো শুনেন না নিজের কানে? আমি নিজের কানে শুনি নাই, কিন্তু পরে যে যখন তাকে রিপ্লাই উত্তরটা আন্টি দিতেছিল, তখন আমরা সামনে, মানে আমরা পড়তে বসছি, তো তখন পরে বলতেছে যে এরকম এরকম তুমি তো এরকম মানুষকে পছন্দ করছো, এখন কয় উত্তর কি দিছে? পরে বলতেছে ওদের কাছে উত্তর দিছে তুমি নাকি তার স্যান্ডেলেরও যোগ্য না। আচ্ছা। পরে এই কথাটা শুনে ছেলেটা অনেক কষ্ট পাইছে, মানে কষ্ট পাইছে, চোখের পানি টলটল করতেছিল আমাদের সামনেই তখন। পরে দেখলাম যে উনি ওনার কষ্টটাকে হাইড করে গিয়ে উনি হাসতেছে, মানে চোখের পানিটা নিচে পড়তে দিল না, উনি হাসতেছে। ওনার এই জিনিসটা দেখে আমার খুব, মানে আমার মনটা তখন একটু নরম হয়ে গেছে ওনার প্রতি, যে মানুষ এরকমও হয়, এত কষ্টের পরে কিভাবে নিজেকে হাইড করে নিল। পরবর্তীতে এইভাবেই পরে আস্তে আস্তে মানে তখনই আপনার ওনাকে ভালো লাগে? হ্যাঁ, ওনাকে ভালো লাগছে। আস্তে আস্তে আপনার হচ্ছে ইয়েতে গেছি, অনেকেই আমাকে অফার করছে এমনি, কিন্তু আমার জন্য কোনো বিয়ের ঘর কোনোদিনও আসে নাই ভাইয়া। তো যখন আসছে উনি পরে নানান ভাবে, মানে রং নাম্বারে ফোন দিয়ে আমি ওনার সাথে কথা বলতাম। আচ্ছা। আর এই সুবাদে হচ্ছে আমাদের একটা জায়গা রাখতে গিয়ে
আমার মা অনেক টাকা ঋণ করে, ঋণ করে ফয়জা। তো এত টাকা ঋণ করে, ঋণের বোঝা এত যে 2006 সালে আমি 2007 সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমি 2006 সালেই আমার লেখাপড়াটা বন্ধ করে দিতে হয়। আমার লেখাপড়াটা বন্ধ করে দেয়। আমার আব্বুর অনেক ইচ্ছে ছিল আমাকে একজন লয়ার বানানো, আর ওনার কথাতেই আমি তখন আর্টস নিয়ে লেখাপড়া শুরু করি। যখন ক্লাস 9-এ উঠি তখন তো সাবজেক্ট আপনার ভাগ করে দেয়া হয়, আর্টস, কমার্স, সায়েন্স। তো আর্টস নিয়ে লেখাপড়া করি, যেহেতু বাবার ইচ্ছে একজন লয়ার বানাবে সেই ক্ষেত্রে। তো ক্লাস 9-এ থেকে যখন ক্লাস 10-এ উঠবো তখন আমার লেখাপড়াটা বন্ধ করে দেয় আমার ফ্যামিলি। বলতেছে যে তখন যে জায়গা কিনছে অনেক টাকা ঋণ করছে এই কারণে। পরে বলতেছে যে এইভাবে তুই করতে পারতেছি না, তো একজনকে ভর্তি করলে আবার আরেকজনকে ভর্তি করতে পারতেছি না। পরে বলতেছে তোমার ছোট বোনকে ভর্তি করি, সামনের বছর তোমাকে ভর্তি করাই দিব। শুধুমাত্র 800 টাকার জন্য আমাকে তখন ভর্তি না করে আমার ছোট বোনকে ক্লাস 7 থেকে 8-এ ভর্তি করে, আর আমাকে হচ্ছে ক্লাস 9-এ আমার পড়ালেখাটা ওইখানে বন্ধ করে দেয়। তখন আমি সবে মাত্র ক্লাস 10-এ উঠছি, ভর্তিটা তখনই হবে। পরে বন্ধ করে দেয়। তো এরপরে আমাকে যখন বন্ধ করে দেয় আমার পড়ালেখা, তো এরপর আমার আব্বু বলে যে আমার মেয়ের পড়ালেখাটা তো বন্ধ করে দিল না, আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিল, আমার মেয়ের জীবনটাই শেষ করে দিল। এই কথাটা আমার আব্বু বলছে। পরবর্তীতে অনেক কষ্ট, এই জায়গা কেনার পরে এমন সময় গেছে ভাইয়া যে আমরা 7টা মানুষ ফ্যামিলিতে, 7 জন মেম্বার, 15 দিন একটানা আপনার শুধু রাত্রেবেলা খাইছি, আর দুপুরবেলা না খাওয়া। অথচ আমার ফ্যামিলিতে কোনো দিনও আমার আব্বু কষ্ট কি জিনিস আমাদেরকে বুঝতে দেয় ছোটবেলা থেকে। কিন্তু এই জায়গা কেনার পর থেকেই এইরকম। পরে আমার ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজনরা পাশাপাশি বাড়ি হতো, সবাই আমাদের চুলাতেই রান্না করতো, আমাদের গ্যাসের চুলাতেই সবাই রান্না করতো। কিন্তু কেউ, আমার ফুপু, আমার যেটা বললেন যেটি বললেন, কেউ আমাদেরকে এক থাল ভাত দিয়ে জিজ্ঞেস করে না। আমার ছোট বোনটা তখন মনে হয় 7 বছরের, ও না খেয়ে থাকতো সারাদিন, শুধু রাত্রে খাইতো। তা আমাদের পাশের এক চাচি আছে, উনি আবার জিজ্ঞেস করতো যে আরে মা কিছু খাইছো? পরে বলতো হ্যাঁ খাইছি আন্টি, আলুর ভর্তা আর ডাইল রান ছিল, মাই ওগুলা দেয়া ভাত খাইছি। আসলে কিন্তু কিছু নাই ওর খাওয়ার মতো। তো এইরকম পরিস্থিতিও কাটাইছি, তখন খুবই খারাপ অবস্থা। তারপরে গিয়ে ওকে যখন ওর সাথে আমার রং নাম্বারে কথা হইতে হইতে, তখন ও এক সময় জানতে পারে যে আমি ওই মানুষ যে ওর সাথে রং নাম্বারে কথা বলতেছি। পরবর্তীতে আমাদের মধ্যে 6 সালে একটা রিলেশন তৈরি হয়। আর রিলেশন বলতে তখন আমি তাকে বলছিলাম যে হ্যাঁ আমি তো কাকে ভালোবাসি সেটা আপনি জানেন। পরে বলতেছে কাকে ভালোবাসো বলো। আপনি জানেন সেটা, আমার আর নতুন করে বলার কোনো দরকার নেই। পরে বলতেছে যে হ্যাঁ আমি জানি সেটা আমি জানেনি, তাইলে তো আর আমাকে এটা জিজ্ঞেস করার কোনো দরকারই নাই আপনার। আর এর ভিতরে তো আমার লেখাপড়াটাও অফ। পরে তার সাথে অভাবের কারণে তো আমি তার সাথে যোগাযোগ করব কিভাবে, যেহেতু লেখাপড়া করি না, তো তার সাথে তো আমি বাইরে কোথাও গিয়ে যোগাযোগ করতে পারবো না, দেখা সাক্ষাৎও করতে পারবো না। পরে আমি একটা গানের ক্লাসে ভর্তি হই, ওনার সাথে দেখা করার জন্য গানের ক্লাসে ভর্তি হয়। তারপর নিজের ইচ্ছে ছিল একটা গান শিখবো এই কারণে, কিন্তু ম্যাক্সিমাম সময়টাই মনে করেন যে ওনার সাথে দেখা করেই পার করে দিছি, গানের ক্লাসে ওরকম ভাবে যাওয়া হয় নাই। কিন্তু বাড়ি থেকে তো জানতাম আমি গানের ক্লাসেই গেছি। পরে যখন গানের ক্লাসের নাম করে করে যায় দেখা করতাম, এর ভিতরে একদিন ওই যে ছেলেটা আমার জন্য বিষ খাইছে, ও জেনে গেছে যে আমি ওকে পছন্দ করি, গিয়ে দেখে ফেলছিল আমাদেরকে ওর দোকানের মধ্যে, দেখা ফেলা। তারপরে এই জিনিসটা ওর মাথার ভিতরে ঢুকছে তখন যে ও এখানে কি করে, তার মানে এখানে কোনো কেমিস্ট্রি অবশ্যই আছে। পরবর্তীতে এই কথা বলে ও যখন জানতে পারে যে সিরিয়াসলি আমরা দুজনের প্রতি একটু সিরিয়াস হব, ও জানতে পেরে ও হচ্ছে বলছিল এটা যে মামা আমি যাকে পছন্দ করি
আপনি তাকে যার জন্য আমি বিষ খাইছি, আপনি ওই মেয়েকে কিভাবে অ্যাকসেপ্ট করলেন? আর আপনি তাকে বিয়ে করলে আমি তাকে মামি কিভাবে বলবো? এই কথা বলার পরে ও আমাকে আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। ওকে আপন ভাগিনা ছিল না, ও আমার মানে আপন না, কিন্তু আবার আপনের চাইতে আবার কম না। ও আর আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। আপনার বয়ফ্রেন্ড যোগাযোগ বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, যোগাযোগ সে বন্ধ করে দিয়েছে। এরপরে 2008 সালে সে আমাকে ফোন দিয়ে একদিন বলতেছে যে এরকম এরকম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, উনি প্রথম পুরুষ ফ্যামিলি থেকে আমার বিয়ে। এটাই ভাবি যে সে আমার স্বামী, আর সে 6 সালে আমাদের সম্পর্ক, 8 সালে সে বিয়ে করে ফেলে। চলতে হবে যেহেতু সে আমার স্বামী। আমি তো সে বিয়ে করার পরে আমি একেবারেই অন্যমনস্ক হয়ে যাই। আমার আর আমার নিজের মধ্যে কোনো কিছু কাজই করতেছিল না, যেহেতু আমার লেখাপড়াও বন্ধ, সেহেতু ও বিয়ে করে ফেলছে। তো আমার মানে অন্যরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল, মনের মধ্যে কাজ করতো যে আমি একটা কিছু করে ফেলবো। তখনও সুসাইড করার চিন্তা ভাবনা ছিলাম যে করব, করতেও গেছি কয়েকবার, কিন্তু আমি তো জানি যে আমার এই সম্পর্কের কথা অলরেডি সবাই জানে, পুরো এলাকার বেশিরভাগ মানুষই জানে। তো তখন যদি আমি কিছু করি তো সবার আগেও যে ওই ছেলেই বলবে, ওই ছেলের ফ্যামিলি বলবে যে ওর মেয়ে বিষ খেয়ে মরছে, ওই ছেলে বিয়ে করে ফেলছে এই কারণে। তো আমি তো মরে যাব, আমি মরে যাব, এটা শেষ, রফা দফা হয়ে যাবে। কিন্তু আমার আব্বু যে বেঁচে থেকেও মরে যাবে, এই কথাগুলি কিভাবে সে মেনে নেবে? সে তো এটি সহ্য করতে পারবে না। এগুলির কারণে আমি আর কিছু করি না। যতবারই কিছু করতে চাইছি আমার আব্বুর জন্য আর করতে পারি না, কারণ আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি। পরে ওইখান থেকে আমি আর কিছু করলাম না আমার লাইফে। আমি একেবারেই চুপচাপ, একেবারেই স্তব্ধ হয়ে যাই। আমি অনেক কান্নাকাটি করছি, আর আমাকে সবাই বুঝেছে যে তুমি ওকে জিজ্ঞেস করলা না কেন যে ও তোমার সাথে এরকম কেন করলো। আমি বলছি যদি আমি সত্যি ভালোবেসে থাকি বা আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, ও কোনো না কোনো একদিন আমাকে অবশ্যই বলবে, আর আমার কাছে মাফও চাইবে। পরে বলতেছে ওর পরে জানতে পারি যে ওর একটা মেয়ে হয়েছে, প্রথম মেয়ে হয়ে মেয়ের হাড়ে ব্লক হয়েছে। ব্লক হওয়ার কারণে সে ওই মেয়েটা মারা গেছে। পরে একদিন রিক্সার মধ্যে সে আমাকে বলছে কথা, তুমি শুনছো? পরে আমি বলছি পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমি ওনাকে এই জবাবটা দিয়ে আসছিলাম, আর আমি নামাজ পড়তে বসেও কান্নাকাটি করতাম আর বলতাম জাল্লা গো, আমার মনটা যে ভাঙছে কোনো কারণ নেওয়া, তখন তো আমি জানি না তো কি কারণে সে এরকম করছে, যে ভাঙছে তার বিচার তুমি করো, তার সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে ওই ভালোবাসা মানুষটাকে তুমি কারণে নিয়ে যাও, আপনার হাজবেন্ড থেকে গেল ঢাকাতে, যাতে সে বুঝে যে ভালোবাসা হারাইলে কেমন লাগে, ওই মানুষটাকে কষ্ট দিলে কেমন লাগে, এই জিনিসটা তাকে বোঝায়ও। তো আমি জানি না তো এই ডাক কবুল হয়েছে কিনা, কিন্তু তার আমার মনে হয় যে হয়ে গেছে কবুল। পরবর্তীতে যখন একাকিত্ব সময় থাকে, এর ভিতরে আমার যারা তো বোন মানে মেজু, ওর হাজবেন্ড, তারপর হচ্ছে ও, মানে রাস্তার ভিতরে আমার ওই যারা তো বোনের হাজবেন্ডের সাথে ওই আকাশ আমাকে দেখছে। আকাশ নামে একটা ছেলে, হ্যাঁ, সে আমাকে দেখছে। দেখার পরে সে জিজ্ঞেস করছে এই মেয়েটা কে? সে বলছে যে ও তো হচ্ছে আমার শালিকা হয়। এটাই কিন্তু তখন আমি জানি না, আমি তাকে চিনিও না। তো পরবর্তীতে বলছে ওকে আমার ভালো লাগছে। এইটাই হচ্ছে মানে সূত্র, এই সূত্র ধরেই আমার যারা তো বোন, তারপর হচ্ছে তার হাজবেন্ড, ওই আকাশের কাছ থেকে আমাদের ফ্যামিলিতে অভাব অনটন, খাবার নাই, এটা নাই সেটা নাই, এগুলো বলে বলে অনেক টাকা পয়সা খাইছে। মানে ওর কাছ থেকে নিয়ে আসতো, হ্যাঁ নিত আমাদের কথা বলে, আর ও দিত। আবার যখন ঠিক আছে, ও দিত, কিন্তু এগুলি কিছুই আমি জানি না, আমি এই সম্পর্কে কিছুই জানি না। আর ওই আকাশকে হচ্ছে গিয়ে আবার একজন এলাকারই একজন প্রতাপশালী লোক, সে হচ্ছে ছোটবেলা থেকে পালছে, নিজস্ব কোনো বাড়ি ঘর এখানে কিন্তু নাই, কিন্তু ওই লোকের দাপটে সে আমার সাথে যা করার করছে। অনেক টাকা পয়সা ছিল আর অনেক আদর করতো, তো এই কারণে আরো বেশি করতে পারছে। পরে এই কথা বলার পরে ওনারা টাকা পয়সা খাইছে, এটি করছে। একদিন আমাকে
দিয়ে না, এভাবে নিয়ে চলা গেছে। কিন্তু একটু ওর ইচ্ছা আমার যে জ্যাঠাতো বোন তুমি এমন বড়টার চলাফেরা বাড়িতে করো না ঢাকাতে, যাতে তোমাকে ও খারাপ তো ওর বলে। বাড়িতে আমরা আচ্ছা। সবাই মানুষ বেড়াতে কখনো যাই, তোমাকে খারাপ বলে সেই আমি চাই সুবাদে না। হচ্ছে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিল। না, এটা সে পছন্দ পরে করে। আমার ওই আচ্ছা, দুলা ভাই আর এটা আমার তার ওই বোন দ্বিতীয় বলতেছে কাজ যে তুমি এরকম এমনি এরকম কেন যাও? তুমি সেও হচ্ছে চাইতো যে আপনি গিয়াতে যাও। এত ও রাত্র তখন হয়ে আমাকে গেছে, সেই এখন আর কথাটা বাড়ি বললো। যেতে হইব না, কালকে সকালেই যাও, আজকে তুমি এদিকেই তো থাকো। এভাবে যায়, পরে চলতে আমি থাকে, বললাম যে যত না, আমি কিন্তু তো ওই কোনোদিনও ম্যানেজারের সঙ্গে মানে এরকম বাইরে প্রায় আমাকে কোথাও যখন গিয়ে বলে, তো ঘুমাই জিনিসটা নাই, আমার খুব আমার খারাপ অন্য লাগে কোথাও এক ঘুমানোর পর্যায়ে। অভ্যাস নাই, তারপরে আমার ঘর ম্যানেজারের সঙ্গে ছাড়া একদিন আমার আমার ভাল কথা লাগে না, কাটাকাটি হয়। আমি Okay. থাকতে পারবো আমার না। মনে হতো প্রতিদিনই পরে দেরি করে বলতেছে যেত। যে ওর সমস্যা time নাই, আমি ছিল বলি না আব্বু 7টায় রাগারাগি যেত করবো, আব্বু সকালবেলা। অনেক টেনশন ওরা করবো। reception-এ কাজ করবে, ওদের পরে যেতে বলতেছে হতো টেনশন তাড়াতাড়ি করবে করে। না, জি। তাড়াতাড়ি আমি করে যেত, কাকারে ও ফোন দিয়ে প্রতিদিন বলে দেরি করে দিতেছি। যেত, 10টা বেজে যেত। তো আমার তো আব্বুরে একদিন ফোন আমাকে দিছে, বলছে, ফোন ওরা দিয়ে জানতো বলতেছে যে কাকা আমরা এরকম ননদ এরকম বানাবো। তো একদিন অনেক আমাকে রাত্র বলছে, হয়ে আপনার গেছে, এই ননদ কারণে আর এরকম নিয়ে দেরি আসলাম করে না, তো আসে, আজকে রাত্রে আপনি থাকুক, বলে দেন যে সকালবেলা না আমি আসে। আবার বাড়িতে দিয়ে যাবো। তার কারণে বললে যে পরে আমি আব্বু তাকে বলছে জানাবো, তো ইয়ে বলছে, ঠিক থাকবো, আছে, আমি পরে যাবো। তো কইতেছে ওটা resign কয় দিয়ে দেয়। থাকবো, কারণ resign আমার দিয়ে আব্বু দেওয়ার, আমার সম্পর্কে চলে জানে গেল, যে ওই আসলে আমি জিনিসটা থাকুই না আমার, মানুষ যে না ব্যবস্থা ওইখানে। ছিল, পরে আমার কইতেছে একটা কয় দেবর রাখতে ছিল, পারবা সে ওরে, জোরাজুরি minded করে, না জিনিসটা। যদি manager থাকতে কেন না যায় তাহলে এরকম লয়ে করলো। পড়ো। আর কয় আমার না না দেবরের থাকবো, ওইখানে সমস্যা চাকরি হওয়ার নাই। কথা ছিল, কিন্তু পরে কইছে ম্যানেজারের তা আচ্ছা কারণে ঠিক আছে, চাকরিটা তাহলে হয়নি। সকালবেলা আইনা দিয়ে যাও। এটা তার একটা আচ্ছা। রাগ ছিল। পরেও যে আমার ওইখানে প্রতি। ওই এই রাতটা আমি manager থাকছি, আমাকে যখন ও এইসব হচ্ছে ইঙ্গিত করতো, পরের তখন দিন আমি সকালবেলা একদিন মানে চিন্তা সারা করলাম রাত্র ওই খারাপ বাড়িতেই করে একটা ছিলাম, বাদ দেওয়া বাড়িটা অনেক এরকম ভিতরে, চিন্তা মানে করলাম যে খোলা অফিসের মাঠ, বাইরে ওর একটা just এরপরে একটা থাপ্পড় জঙ্গল, দেওয়া উচিত। গাছপালা কেন দিয়ে এরকম ভরা, বলবে? তারও তারপর ভিতরে দেবর অনেক বলল কি যে, ভিতরে ভাবি, বাড়ি, তুমি এটা মানে মেন চিন্তা করো রাস্তা না, থেকে অনেক দেখে দূরে। আমি কি না, কিন্তু করা আমি যায়। বুঝতে পারছি না এরকম এরকম অপরিচিত একটা কথাবার্তা ছেলের সঙ্গে বলবে আপনার না, বাবা তারপর থাকার পরামর্শ অফিসে দিবে কেন? resign না না, দিয়ে আমার আসি। বাবা আপনি- আমার বাবা তো আমার আমি জ্যাঠাতো আসি। বোনের বাড়িতে থাকার যাই না, পারমিশন দিছে। কিন্তু ওর বাড়িটা কি, ওর বাড়ি কি জ্যাঠাতো বোনের বাড়িতে কাছাকাছি ছিল নাকি ও না, আগে না, এসে না, বসেছিল? ওরা আগে থাকতে plan করা ছিল। আপনি তো জানতেন যে আপনি এই ছেলেটার সঙ্গে? না, আপনিও জানতেন না? ওকে, তাহলে ছেলেটা আসলো কিভাবে? এই ছেলেটা আসছে হচ্ছে গিয়ে ওই যে আমার জ্যাঠাতো বোনরাও যে আমার নাম করে করে ওর কাছ থেকে টাকা খাইছে। ওকে, সো ওই ছেলেটা এইভাবে আসছে আপনার হ্যাঁ বাড়িতে। হ্যাঁ, তারপর ওইভাবেই আসছে। তো এরা তো প্ল্যান করেই রাখছে। ততদিনে তো আপনি ওই ছেলের সঙ্গে প্রতি সম্পর্কে জড়াই গেছেন না, নাকি? না, তখনও জড়ান নাই? না, না। ওকে, ফাইন। তখনও জড়াই নাই, আমি তো জানতামই না এই বিষয়ে। আর ওরা যে টাকা পয়সা খাইতেছে আমি এগুলোও কিছু জানতাম না। ওকে, তারপর? পরে ওই দিন রাত্রেবেলা কোনো কিছু হয় নাই, তো এগুলো তো অন্যদের প্ল্যান করাই ছিল। বললাম রাত্রেবেলা কোনো কিছু হয় নাই, আপনার সকালবেলা যখন ঘুম থেকে উঠছি, হাত মুখ ধুইছি, পরে দোকান থেকে চা এনে দিছে, পরে চাটা খাইছি, এখন আমি রেডি হব, আমি বাসায় চলে আসবো। আমি বলতেছি যে আমি বাসায় চলে আসবো, আমি আর ওইখানে থাকবো না। পরে বলতেছে আচ্ছা যাইবা, তোমার বাইরের দোকানটা বন্ধ করো, একটু পরেই তোমার বাড়িতে নিয়ে দিয়ে আইবো। তা আমি দোকানে যাই, যা তোমার বাইরে পাঠাই দিতেছি, তোমার বাইরে তোমার বাড়িতে নিয়ে দিয়ে আসবো। মানে আমার যারা তো বোন এই কথা বললো আমাকে, ওখানে চলে আসতে হবে। আমার যারা তো বোন এই কথা বলার পরে তো বাড়ি খালি, বাড়িতে আর কেউ নাই। এই কথা বললো, তা আমি এক রুমে বসেছিলাম, তো একটু পরে দেখি একটা ছেলে ঢুকলো ঘরে, কথা কাটা মানে আকাশ ঢুকলো যে আপনি কার অনুমতি নিয়ে ঘরে ঢুকলো। অফিসে আবার ঘরে join ঢুকার করছেন? পরে তখন ও বলছে আমাকে তো এমডি স্যার সে হচ্ছে বাইরে থেকে পরে আমি জানি না কে কি করছে, দরজাটা বন্ধ করে দিছে, মানে ছিটকিনি আপনার লাগাই দিছে বাইরে থেকে। এমডি স্যারের কাছে বাইরে থেকে ছিটকিনি লাগাই দেওয়ার পরে সে হচ্ছে আমার সাথে অনেক যারা মেয়েগুলা ছিল বলা নাই, কথাবার্তা কিচ্ছু না, শুধু মানে আমার সাথে মানে ধস্তাধস্তি শুরু করে দিছে। তাই বলতেছে আপনি কে, মানে আমি যে ওইখান থেকে চিল্লান দেব, চিল্লাইলেও কেউ শুনবে না, আমার সামনে কারণ ওইখানে বাড়ি ঘর নাই সামনে। পরে আমার সাথে এরকম করতেছে, বলছে, আমি তো আপনাকে চিনি না, আপনি কে, আর আমার সাথে এরকম করতেছেন কেন, আমার বোন কই, আমার দুলা ভাই কই। পরে বলতেছে যে সমস্যা নাই, তুমি আমার চিনো না, আমি তো তোমার চিনি, তুমি তো আমার কাছ থেকে টাকা পয়সা নিছো। আমি বলছি কি যে তুমি আচ্ছা। পরে আমি বলছি, আমি টাকা পয়সা নিচ্ছি, মানে কয় হ্যাঁ তোমার ফ্যামিলিতে এই সমস্যা, এই সমস্যা, প্রবলেম, কিস্তি দিতে পারে না, তোমাদের ঘরে খাবার নাই, এগুলি বলে তো তুমি তোমার বোন রে দিয়া তো আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছো। পরে আমি বলছি আমি তো আপনাকে চিনি না, আপনি কে সেটা তো আমি জানি না, আপনাকে তো আমি চিনি না, তাহলে আমি কিভাবে নিলাম, আপনি কি কোনোদিন আমার নিজের হাতে দিছেন, আমাকে দিছেন? কয় না, তোমার বোনের হাতে দিছি। আমাকে তাহলে তাকে গিয়ে ধরেন, আপনি এই সমস্ত ব্যাপারে তার আপনি আমাকে কিছু বলতে পারেন না, যেটা আপনি আমাকে সরাসরি দেন না। পরে এই কথা বলার পরে সে হচ্ছে আমার সাথে অনেক জোরাজুরি করে, অনেক জোরাজুরি করে, ইভেন সে আমাকে একটা সময় গিয়ে সে আমাকে
সকালবেলা বন্ধুদের নিয়ে ওইখানে আমার ননদ এই অফিসে প্রথম চলে গেছে। ভাইয়া বন্ধুদের কেউ নিয়ে আমার 3 শরীর বন্ধু নিয়ে করে। চলে গেছে। পরে রিমাইন্ডের হচ্ছে রুমটা আবার যে আমি কখনো দেখিনি, আমার চিনি না। তখন এটা অবস্থা লোকেশন খুবই আবার খারাপ দিয়েছে, হয়ে আমার যায়। যে ননদটা পরে ছিল, ও আমি বলছে বলতেছি যে ম্যানেজারের আমি উপরে থাকে, চলে আমি যাবো যেটা এখান থেকে, বলছি, ও করে থাকে, আমি আমি এখানে জানি। থাকবো না, আমি হয়তো চলে কি যাবো। করছে আমি জানি না। পরে ও রুমের মধ্যে বের হয়ে ম্যানেজারের গেছে। হাতটা পরে দেখলাম দিয়ে কি মাইরটা মনে হয় দিছে। দরজা খুলে দিছে, ও বের হয়ে গেছে। হাতটা দিয়ে ম্যানেজারের যা পরে যা আমার ছিল ওখানে, বোন যে এসে salary বলতেছে পাইছে, যে আর যা মোবাইল হয়েছে টোবাইল এগুলো হয়েছেই, নিয়ে গেছে। মানে নিয়ে এরকম যেয়ে বুঝালো যে তারা বন্ধুদের কিছু মধ্যে জানে না, ভাগাভাগি করে ওই ধরনের নেশা করে। তারা কিছু আপনার জানে জন্য। না এই ব্যাপারে। এক তো পর্যায়ে তাদের আমরা সাইড অফিসে এটা দরজা মিটিং বন্ধ করে করলো কে আর খুললো কে, ম্যানেজারে কেন যদি মারে? তারা কিছু নাই জানে। এমডি খুব রেগে যায়। পরবর্তীতে রেগে যায়, পুলিশ কান্না আনে। করতেছে, পুলিশ বলতেছে আসার বাড়িতে পরে এই যেন সমস্ত খুব ব্যাপারে বাড়াবাড়ি কিছু এক পর্যায়ে বললো হয়, না, পরে আমাদের মোবাইল যা গুলো হওয়ার নিয়ে হয়েছে আমি দেখতেছি এই এমডির জিনিসটা। লোকজন, আমার প্লাস পরে আমি আর বাড়িতে কাকে কি বলবো, কারণ তখন যে আমি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবো, আমার ফ্যামিলি ভাত খাইতে ভাত পায় না, আমি কিভাবে আর নেবো? এখানে কথা হয় যে আপনার কারণ আমার ওকে ফ্যামিলির হাজির তো করে ওরকম টাকাটা টাকা পয়সা দিবেন, কিছু বাস নাই। আমরা কিছু করব না। পরে এমন কথাবার্তা আমি কোনো হয়। অ্যাকশন বা তা কোনো কিছু এরকম নেই চলতে নাই। থাকলে পরে বাসায় নিয়ে এরপর একটা থেকে খুব ও খারাপ সব অবস্থা। সময় আমাকে নিয়ে ব্ল্যাকমেল স্বামী করে আবার যাচ্ছে এদিকে যে রাতে আসে, দিনটা এরকম থেকে আবার রাতে হয়েছেই চলে তো, যায় ঢাকা থেকে। তাইলে আমাকে তা কেন ওই বিয়ে করবে সংবাদ না? শোনার পরে ও আবার ছেলেটা বিয়ে করতে রাতে যাচ্ছে চলে আপনাকে, আকাশ। যায়। হ্যাঁ। থাকে থাকার পর আমাকে আমি কেন ওকে বিয়ে ফোন করবে দেই না? যে বাসায় যদি বলছি পুলিশ যে চলে না যায়, আমি তুমি বিয়ে বাসায় করবো না, থেকো না, সাদার যা উপর হয়েছে চলে তো আমার লাইফে যাও। হয়েছেই, সাদের উপরে কিন্তু যে তারপর দাঁড়ায় আমি থাকে, বিয়ে করবো আর না। এই পর্যায়ে তো আমি আর আমার পুলিশ যে বান্ধবী পায় না, মিলে যে ও চলে যাও না, কোথাও ঘুরতে যাচ্ছিলাম, দেবরকে ওই হাজির সময় করতে রাস্তার হবে, ভিতরে নাহলে আমাকে সমস্যা আটকাই হয়ে দিছে, জি। আমাকে দিয়ে ফোন আটকাই দেয় দিছে। সামনে। পরে যে তুমি আটকাই বলো, তুমি বলতেছে যদি রিক্সা বলো, থেকে তাহলে নামো, বাসায় ফিরে রিক্সা থেকে আসবো। আমাকে নামাই দিছে। এটা বলার পর তো আমি বলছি যে রিক্সা থেকে কেন নামবো? বলতেছে নামো, রিক্সা থেকে নামো, নেমে আসো। পরে জোর পরে বলতেছে রাস্তাঘাটে মানুষ দেখতেছে, ভালোই ভালোই নেমে আসো। পরে নামছি রিক্সা থেকে, নেমে আমি আর আমার বান্ধবীকে একটা ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি যে আপনার হুজুর বসা, তারপরে হচ্ছে আপনার অনেক লোকজন বসা, মানে সে বিয়ের প্ল্যান করে ফেলছে, এখানে বিয়ে দেবে। আর সে এগুলি সব ব্যবস্থা করে দিছে যে তার ভাই, মু বলা যে ভাই, সে টাকা পয়সা দিয়ে। পরে হুজুরকে দিয়ে হচ্ছে আপনার সে দেবরের জীবনের গল্প বলছেন আপনি। বিয়ে পড়ায়। না, না, এখানে এখন আমি বলতেছি যে আমি তো ওইখান থেকে চলে যাব। এখন এখন আমি আমার বান্ধবীর বলতেছি যে আমার অজু টজু করাইতে নিয়ে গেছে, আমি তো এখান থেকে চলে যাব। ও আমাকে বলতেছে তুই গেলে তো আমি আটকা পড়ে যাব। তখন আমার কি হইব? মানে আপনাদেরকে কিডন্যাপ করা এক অর্থে। হ্যাঁ, আমাকে বলতেছে তুই যে এখান থেকে পালাই যাবি, তুই তো পালাই যাইতে পারবি, কিন্তু আমার যেভাবে ধরে রাখছে আমারে তো আটকাই দিব, তাইলে তখন আমার কি হইব? অনেক দূরে, আর আমি কিভাবে এদিক থেকে বাইরে হবো? তা আমি আমার ক্ষতির লেগে তো আমি ওর ক্ষতি করে দিতে পারি না এই জায়গার ভিতরে, যেহেতু ওর কোনো দোষই নেই, একজন নির্দোষ মানুষ। পরে আমি চুপ করে গিয়ে বসছি, বসার পরে ওইখানে আপনার কাজী টাজি দিয়ে আপনার বিয়ে পড়ানো, বিয়ে পড়াইতেছে। পরে আমি বলছি যে আমি এখন বিয়ে করব না। পরে বলতেছে যে এখন বিয়ে করবা না, তো না এখন তো বিয়ে হবে না, শুধু কাবিনটা লেখা হবে, বিয়ে পরে হবে, আমাকে এই কথা বলছে। তো আমি বলছি কাবিন লেখা হবে, আমি তো মানে বিয়ে পড়াইতে দেখছি, কিন্তু কিভাবে বিয়ে পড়াই সেটা তো আর আমি দেখি নাই, যে আসলে কাবিন লিখলেই যে বিয়ে হয়ে যায়। আপনি কবুল বলছিলেন? না, শুধু সাইন করছি। ওনার কারণে আমার বাবা প্লাস আমার ভাই সাইন করলে বাংলাদেশের শামীম কখনো রাষ্ট্রীয় এই আইনে কথাটা বিয়ে বলে হয়ে যায়, কিন্তু আপনি কবুল বলেন নাই। আপনি সাইনটা কবুল যদি আপনাকে করাইছে। জোর করেও বলানো হতো তাহলে বিয়ে হতো না। না। আমি যত জানি এটাই সম্ভবত নিয়ম। হ্যাঁ, শুধু সাইনটাই করাইছিল ওনারা আমাকে দিয়ে। পরে বলতেছে যে তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু এখানে একটা সাইন করো। তাও আমি মক্কর ধরছিলাম যে আমি করব না, কিন্তু তারপরেও বলছে যে করো। পরে সাইনটা করি, করাটার পরে ওইখান থেকে চলে আসছি আমি। তো হুজুর ওইখানেই ওই কাজী সাহেব বলতেছিল যে এই বিয়ে টিকবে না, মেনে নিতে পারেনি, এই কারণে অদূর ভবিষ্যতে এই বিয়ে টিকবে না, কারণ এটা যেই পরিস্থিতিতে বিয়েটা করাইছে আসলে এই বিয়েটা কোনো বিয়েই না, আর এই বিয়েটা টিকবে না। বারে বেশি কথা বলতে এই কথা বলে দিয়েছে। পরে আমি বাসায় চলে আসছি। এর ভিতরে আমার আব্বু অনেক অসুস্থ হয়ে যায় 13 সালে। না না, ওকে আমি কখনো কিছু আমার বলিনি। আব্বু প্রচন্ড বিশ্বাস করে না, পরিমাণে ওর কাছে অসুস্থ। মা, বোন ছাড়া আমার জীবনে আব্বুর কোনো চিকিৎসা কেউ যে নেই। করাবো ও ওই বিশ্বাস টাকাটাও করে ছিল না ভাইয়া, এভাবে যে বলতে কিভাবে দেখা চিকিৎসা যাচ্ছে করাবো। তো আমি কতটুকু যে বিয়ে খেলাম, করাইছে যেগুলো বলা ওই যে আছে আমার ওই ভাসুর সম্পর্কে, যে আমার ভাসুর হয়, স্বামীর কাছে আমার শাশুড়ি সে বলবো, হচ্ছে আমার আব্বুর এই চিকিৎসার এরকম সম্পূর্ণ করো, খরচ এই দিছে। কাজটা করে না, ওই কাজটা করে না। তা দেখা যাচ্ছে আর আমার ননদ এর ভিতরে plus আমার তার এই husband মেজো এখন আপুর ঘুমিয়ে বিয়ের গেছে। সময় সকাল আমার 10টা আপনার বাবা কি বললো এই বিয়ের খবর জেনে? আমার আব্বু তখন অনেক অসুস্থ, যখন আমার এই বিয়ের খবরটা শুনে। কেন ঝাড় দিল না? আমার আব্বু অনেক অসুস্থ তখন। থানা পুলিশ করে নাই? না,
আমার তারা ওই যে বুঝে বললাম ভাত ছোট খাইতে ছোট ভাত পাই বিষয় না, প্রিয় থানা শ্রোতা, পুলিশ কিন্তু কিভাবে এই করবে? আর ছোট ছোট আমার আব্বু তো বিষয়গুলো জীবনের অসুস্থই জন্য হয়ে কখনো গেছে। কখনো আপনার ভাই অনেক ছিল বড় কোনো বড় না, ভাই? না, আমার দাগ কোনো কেটে ভাই যেতে নেই। পারে, যেগুলো Okay. আপনি শেষ পর্যায়ে আমরা গিয়ে 5টা বুঝতে পারবেন যে বোন। আসলে জীবনটা ধীরে ধীরে কতটা পরবর্তীতে জটিল হয়ে যায় এইসব আহ, ছোট ছোট বিষয়গুলো আম- জমতে জমতে। এই ই তারপর? করে আমার তারপরে মেজো আপুর এভাবে বিয়ের চলতে সময় থাকে, বিভিন্ন কথা বলা দেখা আমার যাচ্ছে, ফ্যামিলি কিছু টাকা আমার ঋণ করে। সামান্য সরিষার তেল নিয়েও দেখা তো যাচ্ছে সেই আমার ঋণ ননদ আমাকে শোধ অনেক করবে বেশি কথা বলে। কিভাবে? আমার যারা তারপর তো বলে বোন যে বড়টার কান্নাকাটি কাছ থেকেই করি, টাকা নিছিল। কেন বলে? তো আমার ওই তখন বড় আমার যারা একটা তো বোন আর কি শ্বশুর মেয়ে অনেক থাকে, কিছু ও আমার বলছে আমার কান্না আব্বুকে দেখে যে কাঁদে, টাকা বলে নিয়ে তুমি টাকা দিতে বলে পারে যে না। এত উনি বেশি কথা দিছিল, বলে, আমার খুব পরে খারাপ উনি লাগে। আবার অনেক ওকে কিছু আবার আমি বলছে, আমার খাবার আব্বু দিতে অনেক পারি। কান্না জি। করছে। তো তো এভাবে আমার আব্বু চলতে বলছিল থাকে, যে যার জায়গাটা পর্যায়ে বিক্রি করে দেই, যে এই একদিন জায়গা থেকে কিনে স্বামী এত চলে আসছিল। কষ্ট ও এত থাকে সমস্যা, একটা private এই clinic-এ জায়গাটা চাকরি বিক্রি করে। করে দেই। তো একদিন আমার বলছে মা যে বলছে এক যে ধরনের না, এই মাছ জায়গা আছে বিক্রি যেগুলো করবো আমি না, খাই জায়গার না। ভিতরে কি কখনো আছে আমি খাইনি দেখে ছোটবেলায়। ছাড়বো। আমি এবার একটু বেশি দিতে ঠিক থাকি। আছে, পরে কি মাছ? জায়গা বিক্রি এটা করে নাই। বাইন জাতীয়, বাইন আর আমার জাতীয় আব্বুর খাই এমন না। অবস্থা, তাও আমার মা জায়গা বিক্রি বাইন, করবে না। গুতুম যেগুলো যে আমার বলে, আব্বুর এগুলো চিকিৎসা আমি করাইতে কখনো পারতেছি খাই না, না। তাও ওকে, আমার কারো আম্মু কাছে এটা জায়গা খুব বিক্রি মজার, করবে কারো না। কাছে এটা খুব তো এইগুলা উনি নিয়ে আমার আসলে ওই ভাসুরি এগুলো আমাকে টাকা পয়সা 3-4 দিয়েছে। প্রকারের আমি তরকারি রান্না 40 করে দিন কিন্তু আমি পর্যন্ত খাই আমার না। আব্বু তা জীবিত আমার ছিল। শাশুড়ি প্লাস Okay. আমার 40 husband অসুস্থ কে হওয়ার খাবার দিয়ে 40 আমি দিন, আমার room-এ একেবারে চলে যেদিন গেছি। পুরো নিয়ে 40 যে দিন ওই দিনই আমার ভাতটা আব্বু নিয়ে মারা গেছি। গেছে। ভাত নিয়ে যে 13 আমি সালে স্রেফ আচ্ছা। মরিচ আর আমার পেঁয়াজ আব্বু দিয়ে খাওয়া শুরু করছি। মারাই গেছে। Okay. তো আমি যেদিন কিছু আমার বলিনি, আব্বু যেহেতু মারাই তার গেছে সামনে খেলে হয়তো তার খারাপ লাগতে পারে। ওই দিন ওই এর জন্য তা আমি আমার কিছু সাথে নিয়ে নিই। স্বামী ফিজিক্যালি বলতেছে কিছু যে করছে। মুক্তি কই গেল। যেদিন ও আমার আবার শোক, ওদের সে বাসা বেটি বলতো মেয়েদের। আমি Okay, আমার সিলেটে। জীবনের হ্যাঁ, সবচাইতে ওরা বেটি বলতো প্রিয় কিন্তু মানুষটাকে এটা হারাই কিন্তু ফেলছি। খারাপ ভাষা, কিন্তু ওদের দিকে ওই মেয়েদের দিন। বেটি বলতো বা পুরি বলতো। এক দেশের বুলি আরেক পরের দেশের গালি, দিন একটা কথাই আছে। পরের পুরি দিনও বলে ডাকতো, বেটি বলে আমি ওই দিন তো ডাকতো। কিছুই বেটি বলি দেখে নাই, দেখে আমি হয়ে শুধু বলছি যে তার আল্লাহ এমন উঠে একটা যা দেখে কি যে সাথে আমি তাও এভাবে মিলাই বাঁচি। দিলা, তার রাত্রে দিলা তো এরকম দিলা এমন ব্যাপারটা একটা নিশ্চয়ই মানুষের অনেক- সাথে এটা যে কিন্তু আমার অনেক বাড়িতে মজার আমার জোকস আব্বু আছে। মারা গেছে, পুরি কিন্তু তারপরও এক সে ধরনের আমাকে খাবার, ছাড়লো না। আপনারা এটা সেটা আমি জানতে জানি, পারবেন। হ্যাঁ, পরে কিন্তু তাদের আবার পুরিটা বেশি সে বলতো, হচ্ছে পুরি গিয়ে পোয়া, ছেলেদেরকে পরের বলে। দিন এবং, আবার পুরি ওদের হোটেলগুলোতে মানে গিয়ে যেদিন বলে দ্বিতীয় বলে দিন যে পুরি ওই খাবো দিন না, আবার এরকম কিছু একটা। চাইতেছে। আপনি কি তখন শ্বশুর বাড়িতে মানে ওনার সঙ্গে সংসার না, করেন? না, ওনার সাথে সংসার তো আমার ওদের মনে করেন কথাবার্তা যে অনেক এই ঠিক মতো আমাদের হইতোই এখানটায় না। যদি ও কেউ কিন্তু কাছে আমার কখনো বাড়িতেই বুঝতে থাকতো, পারে না, কথা বোঝে না, কিন্তু আমি তো Okay. সব বুঝি। আমার জি, বাড়িতেই আমাকে তারপর? রাখছে। আমাকে বলে কি রাত্রে আমার পানি বাড়িতেই গরম থাকতো। করে নিয়ে আসো যখন ঘুমোইতে যাবো তখন। পরের তা দিন আমাকে বলছে, যখন কেন? পানি হচ্ছে গরম করে নিয়ে আসো, এই বলছে। পরের দিন আবার পানি যখন গরম করে এরকম এনে দিছি, করতে চাইছে মগে কিন্তু করতে করে পারে নাই, কারণ এনে আমরা দেওয়ার পরে বলছে, আমি হরলিক্স আলাদা গুলাও। ছিলাম না, ও সবাই হরলিক্স একসাথে গুলাতে খাটের বলছে, মধ্যে হরলিক্স ঘুমাইছিলাম। গুলানোর পরে বলছে, এটা তখন খাও। করতে পারে আমি নাই বলছি, বিধে দেখো, আমি একসাথে তো ছিলাম, বললাম, আলাদা যদি রুম রাত্রে তাকে আমার কেন ঘুমাই দিলাম না না, কম, এই আমার কারণে ঘুম সে হবে। ওই দিন তা আমাকে আমাকে মেরে বলছে, গেছে। তোমার এটা খেতে হবে। তা আমি বলছি, আর আমার দেখো, আমি সাথে আমার বড় খাবো আপু, না তো, আমার আমি রাত্রে খালা, এটা খাবো আমার না, আমি তো আম্মু আর পেট ভরা সবাই এখন, আমি বসা, কিছু খাবো না। মানে সবাই তো শুয়ে এক রয়েছে পর্যন্ত একসাথে খাও, ঢালা খাবা না বিছনা কেন? করে। কে জোর করছে? তো আমার husband। ওকে, হঠাৎ করে কেন ঘুষির খাবো না আওয়াজ এটা? পাইছে। আমি বলছি, দেখো, আমি রাত্রে আমার যদি খাই, আমার কপালের সারা মধ্যে রাত সে একটু ঘুষাইতেছে। ঘুমাইতে পারবো না। হুম হুম। এটা বলার পরে মারতেছে আমাকে, জানোয়ারের মতো অত্যাচার করতেছে। থাপ্পড় মারার পরে আমি- পরে না, কথাই মানে খুব শুধু এই ছোট কারণেই ছোট যে কাহিনী। আলাদা রুম ওর কেন একটা হইলো না, সমস্যা কি, সে ও কেন একটু কিছু রাগী, করতে পারলো না। কিন্তু ও আবার যে এটার হাতটা জন্য। বা হাত দিয়ে মারতো পরবর্তীতে বেশি। সে হচ্ছে হাতে আমাকে প্রচণ্ড শক্তি। মারছে। আমি পরে বলছি, আমার তুমি আপু আমার সজাগ থাপ্পড় হয়ে দিলে গেছে, আমি এটা আমার আপু খাবোই সজাগ না। হয়ে গেছে, পরে এটা আমার বলার পরে আম্মুও সজাগ কাপটা হয়ে ধরে গেছে। মানে ফেলে দিয়ে ভেঙে ফেলছে। পরে আমাকে ওইখানে আমি মাইরা টাইরা দুই তিনটা রাইখা থাপ্পড় দিলাম, তারপরে আমি সে বলছি, চলে দেখো, গেছে। এটা নিয়ে বাড়াবাড়ি করো না, আশেপাশে চলে মা যাওয়ার ওরা পরে হচ্ছে শুনতে পাবে। সে হচ্ছে এটা বললে আমাকে আপনার পরে আমার বাপ মা তুলে যেদিন বকা 4 দিয়ে দিনের খরচ পিছন করবো থেকে আমার মারে। আব্বুর, ও আশেপাশে সেদিন আমার আসছে। শাশুড়ি ননদ টনদ পরে আমার আসছে। যারা তো বোন এটা বলতেছে না যে কি শুনে জানি বলে কয় ও আমার বাড়িতে শাশুড়ি গিয়ে বলে, বলছে কেন তোমারে না কেমন বেটি, ভাবে মাইরা গেছে। কেন এত পরে আমি বলছি উচ্চস্বরে এই যে নাকের চিৎকার করে ফুল কেন? এই যে খুইলা আমার ফালাই মনে- দিলাম, আমার মনেটা শোনা নাই, আমি মনে কিছু করবো নাই। যে আমার ও হাজবেন্ড যে নাই, আমার মুখে মারা মার গেছে। নিয়ে গেছে। ওকে। কি জিনিস এটা? আমি নাকের মার। ফুল খুলে ফেলে হাত দিলাম। নিয়ে গেছে মারার জন্য। পরে আচ্ছা, কইতেছে আমার ইচ্ছে কয় নেই না বলতে। এই উনি- করো না, উনি ও তো- অনেক উনি তো আপনার, অনুতপ্ত যে এমন husband-এর একটা চেয়ে বয়সে সময় ছোট আমরাও ছিল না? গালাগালি আপনার করছি, ননদ? এখন কি এই করবা। ননদ আপনার তুই গায়ে পরে হাত আমার তোলার দুলো জন্য এই গিয়েছে। কইতেছে হ্যাঁ, তুই দিয়ে আমার আমাকে বলছে,
অভিশাপ দিস সেটা, না, তুই এরকম অভিশাপ বলছে। দিলে আমার অভিশাপ বলার লাগবে পরে যে, এই জিনিসটা আমি কিছু কারণ বলিনি। তোর জীবনটা আমি নষ্ট হওয়ার মারছে, পিছনে প্রচুর হাত ভাবে আমারই। মারছে, আমার জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। আমার ওই দুলাভাই আবার এই যেটা কথা পরে বলছে ওটা আমার। কালো হয়ে গেছে। তা কালো হয়ে পরে বলছি, এদিকে না আবার আমি অভিশাপ দিব কি লাগে, আমি কি ওর অভিশাপ দিতাম না, এটা আমার 40 ভাগ্য, দিন যে আমার একটা কপালে ই করা ছিল হয় না, তাই blood হয়েছে। দেয়। সেটার জন্য এটা দেশের বলে বাড়ি কাটাই যেতে দিছি হবে। কথা। আমি তো তার সাথে পরবর্তীতে কথাবার্তা বলি স্বাভাবিক। হঠাৎ বাড়ি করে করে আমি যা দেখে আমার মুখে 17 দাগ, সালে আপনার হাত স্ট্রোক পায়ে করি। দাগ। এর ভিতরে ওরা তো জিজ্ঞেস আমাকে করে বাড়ি কি হয়েছে? শারীরিক আমার চাচা তো নটুর উপর মায়ের আমাকে খুব ধৈর্য ভালো এটা জানে। সেটা বাড়ির সবাই করতোই, আমাকে খুব ভালো জানে। ঠিক আছে। তো বলছে যে তোমার তো এখানে একসাথে দাগ কেন? অনেকই আমি বলছি, মানে কিচ্ছু না, থাকি নাই, এমনিতেই। 3 বছরের তো আমি বিয়ে এটা হইলেও বলিনি। কিন্তু একসাথে থাকা খুব কমই পড়ছে। শামীমের খুব লাগছে। আর যখনই যেমন করতো যে আমি আমার বউকে মাথা মারছে, ব্যথার বলে যন্ত্রণায় যে টিপটিন তুই আমার ওষুধটা ছোট খাইতাম, বোনের তো কেন এটা খাইলে ঘুমাতে শুধু দিবি? ঘুমাইতাম, ওই তখন আর জিনিসটা আমার ওই হুঁশ জ্ঞান ধরছে, থাকতো আমি না, তাকে যা হওয়ার কিচ্ছু তখনই বলিনি। হইতো। তখন এটা এর দেখে ভিতরে আমি সজাগ ওরা থাকা আমার অবস্থায় কোনো শাশুড়িকে সময় ডেকে কোনো বলছে, কিছু আম্মা, হইতো না আমার যে সাথে। আমি মারছি আফসানার তো উচিত যাই হয়নি, ওর হোক, গায়ে হাত তুলে যা পরে দিছে। 17 সালে আমার আমি শাশুড়ি হঠাৎ যে করে আমি বুঝাইছে, অসুস্থ যে তোর হয়ে তো যাই, আসলে আমি জিনিসটা স্ট্রোক ভুল করি। হয়েছে, তোর বড় বউ তুই কেন গেছিস? Okay. তুই যে তোর বড় বউ আমি তোকে stroke- এত ক্ষমা অল্প চাই। বয়সে আপনি স্ট্রোক তোর করেন? বউ বলছে, হ্যাঁ, আমার আমি হাতে যেতে পায়ে পারবো না।
প্যারালাইসিস সমস্যা এখনো আছে। যেটা আসছে আসার পর ঠিক ননদ হয় নাই। ডেকে নিয়ে গেছে। তারপর? এই তুমি এদিকে 17 আসো। সালে আমি স্ট্রোক এটা করি। আমার হাজবেন্ড, আমি যা স্ট্রোক বলবো করার তাই পরে শুনবে। এটা বললো আপনার ওর হচ্ছে husband-এর কথা। তারপর যে কি আমি বুঝাইছে, অনবরত husband বমি আর করতেছিলাম, শাশুড়ি ও কি কিন্তু বুঝাইছে? পাশে শুয়ে তো আছে ওইটা যে ও যে আমার ঘরে, কাছে ও ক্ষমা শুয়ে চাবে আছে না, এটার জন্য অন্য স্বামী ঘরে, আর ডাকছে। আমি যে আমার বড় ছোট ঘরে বোন আজ আমার কথা শুনলো না। আমাদের। ও চোখ দিয়ে পানি ও বের করে ফেলছে, একবারের কাঁদছে জন্য স্বামী। উঠে আসে নাই, তারপর আমি এসে বললাম, দেখে তোমার নাই বউ তোমাকে যে শিখাই দিচ্ছে আসলে কথাগুলো আমার নাকি। কি অবস্থা, আদৌ যেহেতু কিন্তু আমার আমি ঘরে কিছুই কোনো বলি পুরুষ না। মানুষ নাই। এটার জন্য আমাকে পরে হসপিটালে ও কে নিয়ে কিভাবে যাবে? বোঝানোর পরে আমার শাশুড়ি প্লাস নন্দু আমার আমি এত পরিমাণে বমি হইতেছিল, তখনই আমি বুঝতে পারছি যে আমার এক সাইড এখানেই চলে যাচ্ছে, কারণ আমি উঠে দাঁড়াইতে পারতেছিলাম না, আমার এই বোধ শক্তি আমি হারাই ফেলছি করার পরে বাড়িতে এটা নিয়ে থাকতে। চলতে থাকে, কিন্তু আমার ননদ হসপিটালে সবসময় পরে বিভিন্ন ভিক্টোরিয়া কথা নিয়ে শুনে। গেছে, আর ওইখানেও আমার শাশুড়ি ইমার্জেন্সি খাওয়ার শুধু কথা আমার বলে। এতটুকু মনে আছে যে এটা একটা করার স্যালাইন পরে পুশ করছে পরে আমি আমাকে, চিন্তা করলাম, আর বললাম কিছু যে না। চলে যাবো এখান থেকে। এরপরে স্বামীকে হচ্ছে শুধু গিয়ে বললাম যে ওইখান তুমি থেকে যদি ট্রান্সফার ভালো করে চাকরি দিছে আপনার করতে ঢাকা পারো, মেডিকেলে। তাহলে আমি চলে যাই, চাকরি করে মেডিকেলে যদি নিয়ে আলাদা গেছে, শুনতে পরে পারো, ওনারা তাহলে ইনজেকশন আমি দিল, আসবো, তাছাড়া চিকিৎসা আসবো না। ট্রিটমেন্ট ওনারা প্রিয় শুরু শ্রোতা, করলো। আমরা একটা বিষয় এখানে লক্ষ্য পরে করলাম যে এমন একজন বাঙালি নারীকে বমি আমরা কমে না পাচ্ছি, বিধায় একেবারে ওনারা শাশ্বত, কি যেন একটা ইনজেকশন দিল, বেশিরভাগ পরে সময় বমিটা যেটা আস্তে আমরা আস্তে দেখে থাকি, কমছে। এটা কোনো হিন্দি সিরিয়ালের পরবর্তীতে যখন হাত পায়ে আপনার সার দিয়ে দেখতেছে যে আসলে আমার কোনো বোধ শক্তি কিছু আছে কিনা, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে আসলে আমার কিছু হয়ে গেছে, এখানে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। পরবর্তীতে ওনারা বললো যে আসলে হাতে পায়ে প্যারালাইসের সমস্যা হয়ে গেছে। প্যারালাইজ বলতে এক সাইড পুরাই, শুধু হাত পা না, পুরো এক সাইড। সেটা কিন্তু মানে পরে ব্যতিক্রমী কোনো ঘটনা না। 25 আপনি দিন বাংলাদেশের হসপিটালে আমি গড়ে 10টা ভর্তি পরিবার ছিলাম। সার্চ করে দেখেন, দেখুন আপনি 25 মোটামুটি দিন। 8 থেকে 9টা এই 25 পরিবারের দিন একই কাহিনী হসপিটালে আপনি খুঁজে ভর্তি পাবেন। থেকে যাই হোক, যখন বরং না হওয়াটা হসপিটালে একটু শুধুমাত্র আমরা খরচ সেরকমই দিয়েছিল একজন আপনার এই নারীকে পেয়েছি, হসপিটালে যিনি এত গৃহে টাকা পয়সা খরচ গেছে, বিভিন্নভাবে শুধু 7,000 মানসিক টাকা এবং দিয়েছিল, শারীরিক টর্চারের শিকার আর হচ্ছেন। আমরা সম্পূর্ণটাই জানি না যে শেষ পর্যন্ত ঋণ আমরা করা কোথায় গিয়ে দাঁড়াবো। আমার হ্যাঁ, তারপর ফ্যামিলি। কি হলো? তারপরে এটা বলার পরে আর আমার আব্বু মারা চিন্তা যাওয়ার ভাবনা পরে স্বামী বলল যে, অফিস ঠিক থেকে আছে, 2 লাখ তোমাকে টাকা রেখে আসি পাইছিল, ঢাকায়। তো ওইটা পরে দিয়ে আমরা ঋণ রাত্রে টিন যা আসার ছিল জন্য সব প্রস্তুতি শোধ হয়েছি। করছিল। তারপরে পরবর্তীতে আমার যে শাশুড়ি আমার বলছে, জন্য "তুমি আবার তো ফিরে আমাদের ঋণ সাথে করা।" বেশ কিছু নালিশ করলো যে বেটি এই কাজ করে না, এই কাজটুকুন করে, আবার এইটুকু করে না, হসপিটালে বেটি 25 দিন এই থাকার কয়বেলা পরে খায়, এতটুকুন করে যখন খায়। এরকম আমাকে একটা বাসায় বিষয়ে নিয়ে কথা আসা বললো, হয়, যেগুলো তখন খাওয়ানিও যখন কথা ডাক্তার বললো। রিলিজ করে এই দেয় কারণে বললো যে ওর যেহেতু আমার আমার সমস্যা ননদ পাই যে একসাথে আমার হয়েছি, হার্টের বাল্বে আমি 2 প্রবলেম মাসে আছে, টাকা দিতে পারছি, আমি 3.5 একটা মাস ছোট ছিলাম, হয়ে 1.5 গেছে মাস দিতে চিম্মা, পারিনি। যে এই কারণে কারণে বলছি যে ব্রেনে টাকা দিতে ওই পারতেছি না, রক্তটা তার আঘাত জন্য করছে, আমাকে পরে বললো। আমার ব্রেন স্ট্রোক একটা হয়েছে। খরচ আছে না, একটা মানুষের খরচ আছে না, পরবর্তীতে এই জন্য বলতেছে বলছি। যে এইখানে আর ওর আমি কোনো আসার চিকিৎসা সময় নাই, ওই ওকে মুহূর্তে হচ্ছে বলে গিয়ে আসলো। সোরওয়ার্দী আমি আপনার যাচ্ছি। হৃদরোগ ননদ ইনস্টিটিউটে বলতেছে, দিয়ে ভাবি দিতে যদি হবে, কিছু বলে থাকে, ওইখানে মাফ ওর করে চিকিৎসা দিও। হবে, মনে যেহেতু করেন না। হার্টের আমি কিছু সমস্যা। বললাম না। আমি ঢাকায় এসে আমার ভাইয়ের পরে বাসায় ওইখান থেকে 2.5 মাস ছাইরা দেওয়ার থাকি। সময় ডাক্তার তাই এই বলতেছে যে সুযোগে দেখেন স্বামীর আপনার আবার তো একটা ওয়াইফ, চাকরি হয়ে যায়। আমার খালাতো বোন চাকরি ছিল হয়ে গেলে ও সাথে, আবার এখানে ডাক্তার ওর training সাথেই দেয়। কথা বলছে। অনুমোদনের জন্য training এর আপনার জন্য তো আসে ওয়াইফ, ঢাকায়। আপনার ঢাকায় ওয়াইফকে বড় যে ইটা দেয়, যেখানে এখন জবটা দেয়, আপনারা এটা হচ্ছে দাম্পত্য মৌলভী জীবন বাজার। কিছু করতে তো পারবেন ও না। ওইখানে জব করা কারণ শুরু আপনার- করে, আপনার ব্যাপারে একদম বলেছে। বাসা হ্যাঁ, নেয়। আমার ব্যাপারে তারপরে বলছে আমাকে বললো যে যে কিছু ঠিক করতে আছে, পারবেন তোমাদের না, নিতে মানে আসবো, আমার আমরা বাসা হাজবেন্ডকে, নিছি। আকাশকে আমাকে যেতে বলছে বললো। যে আপনি আমার কিছু ভাই করতে আমাকে পারবেন না, গাড়িতে কারণ উঠাইলে হচ্ছে ওর আমি অবস্থা চলে ওরকম না, যাই। পরে আমাদের যে এখন ওর আগে অবস্থা মালটা খুবই ছিল, খারাপ। ওটা নিয়ে আপনার আমরা তো ওয়াইফ, একটা বিবাহিত ট্রাকে ওয়াইফ, করে ও মৌলভী যদি বাজার বেঁচে রাত্রে থাকে চলে তাহলে আসি। চলে সুস্থ আসার পরে হইলে মৌলভী আপনি বাজারে নর্মাল শুরু হয় জীবনযাপন আমাদের। করতে তো পারবেন, এখানে থাকা এতে অবস্থায় কোনো সমস্যা নাই, দেখা কিন্তু যাচ্ছে এখন ও তো চাকরি অসুস্থ, করে আসে। এখন আমার আপনাকে শাশুড়ি এটা হয়তো বুঝে নিতে কিছুদিন হবে, আমার আপনাকে এখানে ধৈর্য থাকে, ধরতে হবে। আবার ননদের বাসায় চলে ওকে যায়। ডাক্তার আমার বুঝাই এই দিল ননদের বিয়ের পর থেকে, হসপিটাল বিয়ে থেকে, হয়েছে ভাইয়া 8 বছরের যেদিন আমি মতো, বাসায় এই 8 গেছি বছরের মধ্যে আমার শাশুড়ি ওইখানেই থাকে ওই বেশি। দিনই ও কারণ আমার মেয়েকে সাথে কিন্তু আবার, প্রচন্ড ভালোবাসে। অথচ আমার আমি মেয়ে নড়তে নাকি চড়তে কিচ্ছু পারি বোঝে না, না। আমার শাশুড়ি মেয়েটা আমি কিচ্ছু বোঝে না, পুরাই একদম অসুস্থ। ছোট। এটা আমার শাশুড়ি আমার নড়ার ক্ষমতাও তার তখন একটা নাই। বাচ্চা আছে। এইভাবে যায়, কিন্তু আমার ওই শ্বশুর সময় ও বাসায় থাকে না। আবার আমার সাথে স্বামী এরকম সকালে চলে করতেছে। যায়, আর রাত্রে আমার আসে। মনে হচ্ছে আমার কোনোদিন ভিতরে lunch সবকিছু time এ আসে, আবার ছিঁড়া চলে নিয়ে যায়। কেউ এবার রাত্রে আমি টাইনা প্রায় ছিঁড়া 10টা ফেলতেছে। থাকি, কিন্তু বাড়ি এলে এতটা পরিমাণে কষ্ট হইতেছে, পরে আমি বাম পা তো আর লড়াইতে পারি না, পরে আমি ডান পা দিয়ে একটা লাথি দিছি। কনসেপ্ট করি আর কি। বিয়ের এরকম কতদিন- করার কত পরে মাস পর এটা ডান পা হচ্ছে দিয়ে আমি ওকে একটা বা লাথি কত দিছি, বছর পর? ওকে লাথি দিয়ে সরাই দিছি। বিয়ের 2.5 বছর পরে আপনি 2010 কনসিভ করলেন। তারপরেও ওকে আমাকে বিয়ের 2.5 বছর পরে মারধর আপনি কনসিভ করছে। করলেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর? concept পরে করার পরে টিকতে এটা না স্বামী পেরে আমি প্রথম 17 দিকে এটা সালে মেনে ওকে নিতে ডিভোর্স
ডিভোর্স পারি দিয়ে না। দিই। এটা বললো তো যে তুমি এরকম একটা কি জানোয়ারের সাথে ফেলতেছো সংসার আমাকে। করা আদৌ তাই সম্ভব হচ্ছে না। কি কেমন কি বিপদ, সব যাই বাবারা হইতো খুশি না আর কেন তুমি এখানে এরকম সব কথা কিছুর আমাকে জন্য কেন বলছো? বাইরের জিদ করে গিয়ে আমার উপরে মিটাইতো, আমার অনেক খুব মারতো, খুশি জানোয়ারের মতো মারতো। দেখবে আমার পরীক্ষার জন্য প্রস্তুতি এত মাইর তো আর সহ্য করা যায় না। কি পরীক্ষা ওটা? পরে আমি ডিভোর্স দিয়ে দিই। আমি Okay. কাজীর কাছে যাই, যে কাজী বিয়ে পড়াইছিল তার কাছে আমি গিয়েছি। আমি গিয়ে তাকে বলছি এরকম এরকম যে আমি তো ডিভোর্স দেবো, আমাকে কাবিন নামাটা দেন। কয় তোমার যে বিয়ে পড়াইছি তখনই তো বলছিলাম যে এই বিয়ে টিকবে না।
আর কাবিন নামার ওরা তো আমার বিয়ের খরচই দেয় নাই, ওই টাকাই দেয় নাই। পরে তারপরও আমি 3,000 টাকা দিয়ে পরে বলতেছে তুমি তালাক দিবে তো, তো তালাকের কাগজটা আমি দিয়ে দিতেছি, তুমি ওর কাছ থেকে একটা সাইন করে এই কাগজটা আমার কাছে জমা দিয়ে দিও, আমি মেয়রকে দিয়ে দেবো, আমি কাউন্সিলরের কাছে পৌঁছাই দেবো। এই সময় তোমার কাছে একটা যেহেতু তুমি চাইতেছো না কোনো কিছু, আমি কই না আমার আর কোনো কিছু, আমার টাকা পয়সাটা দরকার, আমার কোনো কিছু দরকার না, আমার শুধু ওর কাছ থেকে আমার জীবনটা ছুটানো দরকার, এটা বলে আমার আর কিছু দরকার নাই। একদিন এরকম অবস্থা আমার পরে আমি নিজেই ওকে ডিভোর্স দেই। এই অবস্থা সবাই এর ভিতর তো কোনোদিন খোঁজ খবরও নেয় নাই। আবার থানায় গিয়ে আমি একটা জিডিও করে আসছিলাম, কারণ ও হচ্ছে আমাকে হুমকি দামকি দিত যে রাস্তায় বাইরে মায়ের তোর মায়ের গালাগালি করতো ভাষায়। পরে আমি বলছি যে আমি থানায় গিয়ে একটা জিডি করে আসি, যেহেতু বলা তো যায় না কখন কি করে। শুরু হয়ে যায়, পরে আমি জিডি করে আসছি। তো এখন বর্তমানে আমি অসুস্থ হয়েও আমার ফ্যামিলির কাছে আমি বোঝা, ভাই প্রতিদিন নিয়ে যায়, আবার ডিভোর্স দেওয়ার পরে ডিভোর্স দেওয়ার পরে আমার ফ্যামিলির কাছে আমি বোঝা। আমি যদি কিছু নাও করি তাও আমার বোনেরা আমাকেই দোষ। আমার বোনদেরকে কোনো কিছু বললে বা জায়গা সম্পত্তির ব্যাপারে কোনো কিছু যদি হয়ও তো ওরা আমাকেই দোষে, আমাকেই গালাগালি করে। আমার এখন মনে হয় যে ওখানে থাকাটাই আমার জন্য অনেক কষ্টের হয়ে গেছে। সময় নেই হাতে, দেখো আমি সকালে এইরকম একটা পরিস্থিতি। সময় নেই, তাও অথচ আমি যখন অসুস্থ হই তখন কেউ আমাকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই। আমি একটা চাকরি করতাম ইন্স্যুরেন্স কোম্পানিতে, সেখানকার একজন স্যার ছিল, তো উনি আমার এই যে চিকিৎসার বেশিরভাগ দায়িত্ব উনি বহন করছে। আমার ফ্যামিলি তো সেটা পারে নাই, কিন্তু উনি বহন করছে। আমি ডক্টরের কাছে গিয়ে এসে আমার চিকিৎসা এগুলি করাইছি, হসপিটালে গিয়েও টাকা পয়সা দিয়ে আসছে যে এটা রাখেন চিকিৎসা করান। তারপরে দেখা গেছে যে যদি আবার কিছু লাগে তাইলে বললেন, সবকিছু লড়াই করছে। কিন্তু তারপর আমার ফ্যামিলি কেন আমাকেই দোষ, যে এটার জন্য আমি দায়ী, ওইটার জন্য আমি দায়ী, রীতিমতো এখন বোঝা হয়ে গেছি। হাজবেন্ডকে ছেড়ে দিছি, এখন তো আমার এখন আমি কিছুই করি না ভাই, কি করব, কারণ ওই যে হাতে পায়ে সমস্যা, আর চাকরিও করতে পারি না, কারণ আপনার তো বাচ্চা কাচ্চাও নাই। না আমি এই গল্পটাকে বলবো যে আপনি যা বললেন, আপনার বক্তব্য সমস্তটুকু যদি সত্যি হয়ে থাকে, আমি যেহেতু একপাক্ষিক বক্তব্য, তাহলে এটা আসলে নির্মম পরিণতি ছাড়া আসলে কিছুই বলার নাই। হ্যাঁ, আপনার এই গল্প থেকে আসলে কি বা শেখার আছে আমাদের? তবে এটা ঠিক, আমাদের সমাজে অনেক মেয়ে কিংবা অনেক ছেলেই বিভিন্নভাবে বিনা কারণে বিনা দোষে নির্যাতিত হয়। আমরা ধরে নিব আপনার ক্ষেত্রে সেটা হয়েছে। এখন এখানে বেশ কয়েকটা বক্তব্য আছে। প্রথম কথা হচ্ছে যে এই বিয়েটা ফ্যামিলি থেকে মেনে নেওয়াটা উচিত হয়নি, কিন্তু উচিত না হলেও কি বা করার ছিল, ওনার ফ্যামিলির যে সার্কামস্ট্যান্সেস সেটা জেনে ওনার আসলে কি করা উচিত ছিল। কারণ শিক্ষণীয় বিষয় আসলে একটাই, যে বিয়েটা প্রথম থেকেই ঠিক ছিল না সেটাকে সময় বাড়ানো কোনোভাবেই উচিত হয়নি। এটা যদি জোর করে সে করে থাকে তাহলে সে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারণ দিন শেষে দুটো মানুষ একসঙ্গে একই ছাদের নিচে, একজন নির্যাতিত হয়ে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত হয়তো বা টিকতে পারে, কিন্তু লাইফ লং ইট ইজ ডেফিনেটলি ইম্পসিবল। এবং এই ইম্পসিবল ব্যাপারটাকে